শেষ হবে না। তাহলে আমরা শুরু করব। আর তোমরা এখন পার্সেন্টেজ তো চ্যাট বক্সে দিচ্ছ, তাই না? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। ওটা রেজিস্টারটা নিয়ে নেবে। আর তোমরা ওইটা থাকবে, খবর রাখবে ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, এখন থেকে পার্সেন্টেজ খেয়াল রাখবে, কারণ তোমাদের এইটুকুনে তো ভরসা, এই পার্সেন্টেজ দিয়েই পরীক্ষা দেওয়া লাগবে। আচ্ছা, আমরা গত ক্লাসে এপিএইচ পড়েছিলাম, ডিস্টার্ব একটা ক্লাস ছিল, তারপর মোটামুটি শেষ করতে পেরেছি। কোনো কোশ্চেন যদি ওখান থেকে থাকে করতে পারো আজকে। আর ওই যে বললাম, সবগুলো চ্যাপ্টার পড়ানো হয়ে গেলে তখন আমরা আবার স্পেশাল ক্লাস নিব। ওই ইয়েগুলো তোমার ইম্পর্টেন্ট ক্লাসগুলো আবার রিপিট করব। ইম্পর্টেন্ট ক্লাস বলতে আমি ওই ক্লাসগুলোকে বুঝি যে কেসগুলো তোমরা ডাক্তার হলেই ফেস করবে, এই জন্য ওগুলো আমরা পরীক্ষায়ও ধরি। আসলে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য। ওই ক্লাসগুলো আমরা আবার রিপিট করব। আর সবগুলো ক্লাস হয়ে গেলে ক্লাস বুঝতে সুবিধা হবে। এখন অনেক টার্ম, অনেক কথা হয়তো তোমরা এখনো ভালো করে বুঝে উঠতে পারো না। অনেকগুলো ক্লাস আরো হয়ে গেলে সবকিছু আরো সোজা লাগবে যদি তোমরা অ্যাটেনটিভ হও। ঠিক আছে, আজকে আমরা শুরু করি। আমাদের এপিএইচ শেষ হয়ে গেছে, আজকে আমরা পিপিএইচ। তো হিমোরেজ ইন প্রেগনেন্সির মধ্যে পিপিএইচ হলো আরেকটা, পিএইচ সম্বন্ধে আলাপ হয়েছে, ওটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। ওই আমি বলেছিলাম ম্যাটারনাল ডেথের সবচেয়ে মানে বড় কজ হলো হিমোরেজ আমাদের দেশে। তো ওর আরেকটা কম্পোনেন্ট, একটা মানে পিএইচ ছিল, একটা কম্পোনেন্ট ছিল পিপিএইচ। হলো এটা খুবই একটা মানে জরুরি এবং অবস্টেটিক ইমার্জেন্সি, খুবই একটা অবস্টেটিক ইমার্জেন্সি হলো পিপিএইচ। আচ্ছা, পিপিএইচ এর ডেফিনিশন যাই আমরা প্রথমে। এই প্রসঙ্গে হলো চলে আসতে পারে থার্ড স্টেজ। থার্ড স্টেজে কি কি কমপ্লিকেশন হতে পারে? থার্ড স্টেজ কমপ্লিকেশনের কিন্তু ক্লাস আলাদা আছে, আলাদাভাবে ওটা পড়ানো হবে। এটা আমাদের রোস্টারে আছে, আমাদের নতুন রোস্টারও হয়ে গেছে পরবর্তী ক্লাসে। তারপরেও বলি থার্ড স্টেজে কি কি কমপ্লিকেশন হতে পারে। এক নাম্বার হলো পোস্টপার্টাম হেমোরেজ, রিটেন প্লাসেন্টা। প্লাসেন্টা রয়ে যেতে পারে, প্লাসেন্টা তো ডেলিভারি হয় কখন? থার্ড স্টেজে। থার্ড স্টেজে প্লাসেন্টা লেবার যদি পড়ানো হয়ে থাকে তাহলে বুঝবে। সেকেন্ড স্টেজে বেবি ডেলিভারি হয়, থার্ড স্টেজে প্লাসেন্টা ডেলিভারি হয়। তাহলে থার্ড স্টেজের সমস্যা কি হতে পারে? ব্লিডিং হতে পারে। ব্লিডিংটার নাম হলো পোস্টপার্টাম এক্সেস ব্লিডিং, যেটা সেটা পোস্টপার্টাম হেমোরেজ। প্লাসেন্টাটা রিটেন হইতে পারে, রিটেন সে বিভিন্ন কারণে হইতে পারে। সে সেপারেট হয়ে বের হইতে পারতেছে না, এক্সপালসিভ রিপোর্ট নাই, অথবা সে সেপারেশনই হয় নাই। সেপারেট হয়ে সে এক্সপাল হইতে পারে নাই, অথবা সে সেপারেট হয় নাই, অথবা সে মরবিডলি অ্যাডারেন্ট হয়ে রয়েছে, অথবা সে নরমালি অ্যাডারেন্ট, এখনো সেপারেশন হয় নাই, অথবা মরবিডলি অ্যাডারেন্ট, মানে খুব বেশি। এটা আমরা ইয়েতে এপিএইচও আলোচনা করেছি। মানে সে থাকতো তো সে বাইরের লেয়ার এন্ডোমেট্রিয়াল ইয়েতে, বেজাল একেবারে সে বেজাল লেয়ার, এন্ডোমেট্রিয়ামের বেজাল লেয়ারটাও ক্রস করে মায়োমেট্রিয়াম পর্যন্ত চলে যেতে পারে। এগুলো হলো মরবিড অ্যাডহেশন, তাহলে তো সে সেপারেটই হবে না। এগুলো হলো থার্ড স্টেজের কমপ্লিকেশন। তারপরে যেহেতু ব্লিডিং হচ্ছে বা অন্যান্য কারণে পেশেন্ট ভয়ে হতে পারে, নিউরোলজিক্যাল কজে হতে পারে, সে শকে যেতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে, অথবা এয়ার এম্বোলিজম হতে পারে, ইউটেরাইন ইনভার্সন হতে পারে। হ্যাঁ, এগুলো হলো থার্ড স্টেজের কমপ্লিকেশন। এগুলো আলাদা ক্লাস হবে, এই পয়েন্টগুলো আলাদা তোমাদের জানানো হবে। এবং এটাও থার্ড স্টেজ কমপ্লিকেশন একটা প্রিয় সাবজেক্ট পরীক্ষার জন্য, মনে রাখবে। ক্লাসে যখন পড়ানো হবে তখন পড়ে নিও, জেনে যাবে তোমরা। আচ্ছা, আমরা পোস্টপার্টাম হেমোরেজে ঢুকে যাই। আমরা সংক্ষেপে এটাকে আমরা পিপিএইচ বলি, পোস্টপার্টাম হেমোরেজ। এটাতে দুই রকমের ডেফিনিশন রয়েছে। এখানে হলো বেবি ডেলিভারির পরে একটা ব্লিডিং হবেই, স্বাভাবিকভাবেই ব্লিডিং একটা পারভেজানাল ব্লিডিং হবে। হ্যাঁ, এটা যখন 500 ml ক্রস করে যাবে, 500 ml ক্রস করে যাবে, এটাই হলো পিপিএইচ। এখানে 500 ml যদি আমরা বলি, এখানে কিছু জিনিস বুঝতে হবে তোমাদের। এটা হলো ভেজানাল ডেলিভারির ক্ষেত্রে। ভেজানাল ডেলিভারির ক্ষেত্রে আমরা চিন্তা করি যে ব্লিডিং 500 ml এর উপর বেশি হওয়া উচিত না, এটা বেশি হলে এটা পিপিএইচ। তারপরে হলো দেখো নর্মাল, যে আবারও বলছি, নর্মালে তো একটা ব্লিডিং হবে থার্ড স্টেজে প্লাসেন্টা সেপারেশনের পরে, হ্যাঁ, অথবা প্লাসেন্টা ডেলিভারির পরে। সেটা অল্প হতে পারে, মানে এটা 500 ml এর ভিতরেই থাকবে ভেজানাল ডেলিভারিতে।
আর সিজারের সময় সাধারণত 1000 ml ব্লাড লস হয়ে যায়। এটা খুব আমরা ইচ্ছা করে ব্লাড লস করি তা না, বাট হয়ে যায়। এটা একটা অপারেটিভ প্রসিডিউর, 1000 ml পর্যন্ত হয়ে যায়। আবার যদি সিজারিয়ান হিস্টেক্টমি লাগে, কোনো কারণে সিজারের পরে যদি আবার হিস্টেক্টমিও লাগে, সেখানে 15 ml 1500 ml মানে 1500 1.5 লিটার 1.5 লিটার পর্যন্ত ব্লাড লস হইতে পারে। তো কাজেই দেখো কতগুলো ব্যাপার, 500, 1000, 1.5 লিটার এরকম বিভিন্ন ধরনের ব্লিডিং হইতে পারে। কাজেই এই যে অ্যামাউন্ট দিয়ে ব্লাডের পরিমাণ দিয়ে যে একটা ডেফিনিশন, এটা কোনোদিন স্ট্যান্ডার্ড আসলে হইতে পারে না। তাহলে এটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ ডেফিনিশন। কোয়ান্টিটেটিভ ডেফিনিশনের পরিমাণ দিয়ে যে ডেফিনিশনটা আছে, এটা আসলে ভালোভাবে সবকিছু কভার করে না। তাহলে তারপরেও আমরা কোয়ান্টিটেটিভ ডেফিনিশন জানতে হবে, জিজ্ঞেস করা হয়। এই যে কাজে লাগে না, এটাও জিজ্ঞেস করা হয়। এটা হলো when PV bleeding toward from the genital tract after delivery of the baby is in excess of 500 ml. In excess of 500 ml. 500 ml এর বেশি হলেই যে ব্লিডিংটা হবে এটাকে বলা হয় PPH, এবং it is quantitative definition according to WHO. It is quantitative definition, মানে কোয়ান্টিটি দিয়ে যেটা জাজ করছি সেটা হলো কোয়ান্টিটেটিভ ডেফিনিশন। এটাকে আমরা বলবো এটা আমাদের প্লেস ইফেক্টিভ, বা এটা আমরা কম ফলো করি। আমরা ফলো করব ক্লিনিক্যাল ডেফিনিশন। ক্লিনিক্যাল ডেফিনিশন কিন্তু কোয়ান্টিটেটিভ ডেফিনিশনে শিখতে হবে। এটা তো সোজাই, 500 ml এর বেশি ব্লাড গেলেই তো হলো। এটা ঠিকভাবে একটু সেন্টেন্সটা সেট করে নিতে হবে। আচ্ছা, ক্লিনিক্যাল ডেফিনিশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আমরা ফলো করি, এটাই আমরা জানতে চাই। এটা পারতেই হবে, যে কোনো ভাবেই এটা মাথায় থাকতে হবে আজীবন। খালি এখন না, আজীবন মাথায় থাকতে হবে যতদিন দুনিয়াতে আসো এজ এ ডক্টর। আচ্ছা, any amount of bleeding from or into the genital tract following birth of the baby up to the end of period. এই ডেফিনিশনটাই এই অংশটুকু তোমরা কোয়ান্টিটেটিভ ডেফিনিশনে লাগিয়ে দিও। ওখানে এনির জায়গায় ব্লিডিং মোর দেন 500 ml, পারভেজানাল ব্লিডিং অথবা ব্লিডিং, সরি, শুধু বলো ব্লিডিং মোর দেন 500 ml, এটা তোমরা কোয়ান্টিটেটিভ ডেফিনিশনে এটা এই অংশ লাগিয়ে দিও। from or into the genital tract following birth of the baby up to the end of period, এই হলো কোয়ান্টিটিভ। কিন্তু আর যখন আমরা কোয়ালিটেটিভ অথবা ক্লিনিক্যাল ডেফিনিশন যেটাকে বলবো, ক্লিনিক্যাল ডেফিনিশনকে আমরা অনেক সময় কোয়ালিটেটিভ ডেফিনিশন বলি। সেটা থেকে আমরা একটু এখানে এই পিরপিরিয়ামের পর থেকে আরো বলবো, which adversely affect the general condition of the patient evidenced by rise in pulse rate and falling blood pressure is called postpartum hemorrhage. তাহলে আমরা ক্লিনিক্যাল অথবা কোয়ালিটেটিভ ডেফিনিশনটা আবার বলি, যেটা আমরা বেশি প্র্যাকটিক্যাল বেশি ইউজ করি, সেটা আবার বলি। Any amount of bleeding from or into the genital tract following birth of the baby up to the end of the period, which adversely affect the general condition of the patient evidenced by rise of pulse rate and falling of blood pressure is called postpartum hemorrhage. আর কোয়ালিটেটিভ যেটা প্রথমে বললাম, ডব্লিউএইচ এর ডেফিনিশন যেটা ছিল সেটাকে এখানে লাগিয়ে দাও। এবার একইভাবে বলতে পারো, খেয়াল করো আমি কি বলি, একইভাবে এটাকেও প্রথমটাই বলতে পারো, এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং from or into the genital tract following birth of the baby, এনি অ্যামাউন্ট না, সরি, এখানে বলবো ব্লিডিং from more than 500 ml from or into the genital tract following birth of the baby up to the end of period. ঠিক আছে, এই দুইটা ডেফিনিশন দুইভাবে শিখে নিবে। এই ডেফিনেশনের আগের অংশ লাগিয়ে দিও 500 ml দিয়ে, মোর দেন 500 এনি অ্যামাউন্ট দিয়ে মোর দেন 500 ml ওটা লাগিয়ে দিয়ে বানিয়ে ফেলবা কোয়ান্টিটেটিভ ডেফিনিশন। আর কোয়ালিটেটিভ ডেফিনিশন অথবা ক্লিনিক্যাল ডেফিনিশন যেটা, সেটা যা আছে তাই, এক অক্ষরে এদিক সেদিক করা যাবে না। ডেফিনিশন ইজ ডেফিনিশন, এবং এটা সোজা, একদম সহজ একটা ডেফিনিশন। আমাদের কোন ডেফিনিশনে কঠিন না, ওই কমিউনিটি মেডিসিনের ডেফিনিশনের মতো কঠিন না, কাজে ভয় পাওয়ার কিছু নাই। তবে এটা একদম ঠিক যেমন আছে তেমন বলতে হবে, কোন একটা জায়গা বাদ দিলে এটার গুরুত্ব কমে যাবে বা এটা ইনকমপ্লিট হয়ে যাবে, এটা হবে না। ম্যাম এক্সামে আমি আস্ক করলে কোনটা বলবো ম্যাম, ওই যে ক্লিনিক্যালটা? তোমরা ক্লিনিক্যালটাই বলবে। অলওয়েজ সুন্দর কোশ্চেন করছো, অবশ্যই তোমরা ক্লিনিক্যালটা বলবে। হ্যাঁ, তখন আমরা টিচাররা যদি এক্সামিনার যদি বলি আর কোন রকম ডেফিনিশন আছে কিনা, আমাদের যদি দরকার হঠাৎ আমাদের মনে হইতে পারে, দেখি তাকে একটু জাজ করি, তখন বলবে হ্যাঁ আরেকটা আছে কোয়ালিটেটিভ ডেফিনিশন। তখন এটার প্রথম অংশের মধ্যে 500 মোর দেন 500 লাগিয়ে দিও, ঠিক আছে? বুদ্ধি না, আলাদা করে শিখা লাগলো না।
ও পিরপিরিয়াম পর্যন্ত বললে হবে, অর্ধেক। এটা মেইন ডেফিনিশনটা আর ক্লিনিক্যাল ডেফিনিশনের হাফ, অর্ধেক বললে তখন হয়ে যাবে। শুধু এনি অ্যামাউন্টের জায়গায় মধ্যে 500 লাগিয়ে দিবে, আর ক্লিনিক্যালটা তো যা আছে তাই পড়বে। ওকে, আচ্ছা। তাহলে এখানে একটা এটা কোনোদিনও আমরা বলি না, খেয়াল করি না, যে মাইনর, মেজর এন্ড সিভিয়ার পিপিএইচ এগুলো আসলে আমরা ক্লিনিক্যালি কখনো বলি না। এখানে আছে যেমন 1 লিটারের নিচে হলে মাইনর, 1 লিটারের বেশি হলে মেজর, 2 লিটারের এবং 1 লিটারের মাঝামাঝি যেটা সেটা হলো সিভিয়ার। এগুলো আমরা বলি না, তেমন একটা এটার অ্যাপ্লিকেশন নাই। এটার ইনসিডেন্স মনে রেখো, অ্যাবাউট 4 to 6% অফ অল ডেলিভারি। ইনসিডেন্সটা জিজ্ঞেস করতেই পারে, মনে রেখো। আচ্ছা, এবার আমরা টাইপে চলে যাই। প্রাইমারি এন্ড সেকেন্ডারি, প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ এন্ড সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ, এগুলো তোমাদের এই সামনে যতদিন আছে তাড়া করে ফিরবে। এই কথাগুলো, এই ডেফিনিশন গুলো, এই ছোট ছোট কথাগুলো খুবই সহজ, কিন্তু এগুলো পরীক্ষাতে এত বেশি ভ্যালু বা তোমার প্র্যাকটিক্যাল লাইফে এত বেশি ভ্যালু ক্যারি করে, মানে কল্পনা করতে পারবে না, এত জরুরি এই ব্যাপারগুলো। আচ্ছা, যে পিপিএস টা 24 আওয়ার্স এর মধ্যে হয়ে যায় সেটা হলো প্রাইমারি, যেটা 24 আওয়ার্স এর পরে হবে সেটা সেকেন্ডারি। আগে বুঝে নাও, তারপর কথাটা লাগাই ওখানে। 24 আওয়ার্স মধ্যে যেটা হবে সেটা প্রাইমারি, 24 আওয়ার্স এর পর হতে পিরপিরিয়ামের এন্ড পর্যন্ত, পিরপিরিয়ামের ভিতরে ব্লিডিংটা হতে হবে। পিরপিরিয়াম হলো কত, 6 উইকস আফটার ডেলিভারি, এর ভিতরে ব্লিডিং হবে, এটাই পিপিএইচ। তাহলে প্রাইমারিটা হলো প্রথম 24 আওয়ার্স যেটা হয় সেটা, আর সেকেন্ডারি হলো 24 আওয়ার্স এর পর হতে পিরপিরিয়ামের বাকি পিরিয়ড যেটা আছে এর মধ্যে যেটা হবে সেটা সেকেন্ডারি। একদম। তারপরে হলো প্রাইমারি হিমোরেজ আবার দুই রকম হতে পারে, দুই ভাবে বলা যেতে পারে। থার্ড স্টেজ ব্লিডিং থ্রু পোস্টপার্টাম হেমোরেজ। কখনো কখনো আমরা কোশ্চেনটা এইভাবে করি, প্রাইমারি পিপিএইচ টাইপ কি কি টাইপ, হোয়াট আর দ্য টাইপস অফ প্রাইমারি পিপিএইচ, তখন তুমি থার্ড স্টেজ হেমোরেজ এন্ড থ্রু পোস্টপার্টাম ব্লিডিং হেমোরেজ বলবো। আবার কখনো কখনো স্টুডেন্টদের আসলে কি বলবো, কোন সমালোচনা হয়ে যায়, এতখানি থাকেও না যে এভাবে আনসারটা করবে সোজা কথাগুলো, এমনি ধরি, এটা চিন্তা করে ভয়ে ভয়ে এভাবে জিজ্ঞেস করি না। তো শুধুমাত্র কিউরিয়াসিটি থেকে জিজ্ঞেস করি থার্ড স্টেজ হিমোরেজটা কি, আলাদা করে কোশ্চেন করি। অনেক সময় দেখা যাবে যদি বলি প্রাইমারি পিপিএস এর টাইপ গুলো, অনেকে বলতেই পারে না, ঘাবড়ায় যায়। এরকম শুধুমাত্র এমনও জিজ্ঞেস করা হইতে পারে, টোটালি জিজ্ঞেস করা হইতে পারে, আবার শুধুমাত্র থার্ড স্টেজ হেমোরেজ সেটাও বল জিজ্ঞেস করা হইতে পারে। তাহলে ব্লিডিং দ্যাটস অকার, আমরা জানি কি থার্ড স্টেজ হলো স্টেজ অফ প্লাসেন্টাল সেপারেশন এন্ড ডেলিভারি। প্লাসেন্টাল সেপারেশন এন্ড ডেলিভারি এটা হলো স্টেজ অফ থার্ড স্টেজ। থার্ড স্টেজ মিনস এটা, থার্ড স্টেজের ডিউরেশন হলো ইন বোথ প্রাইমারি এন্ড মাল্টি 15 মিনিটস। যখন আমরা লেবার কি পড়ানো হয়েছে কিনা মনে হয়ে গেছে, লেবার জামিলার পড়ানোর কথা তোমরা বুঝবে। তাহলে থার্ড স্টেজে প্লাসেন্টাল সেপারেশন হয়, প্লাসেন্টাল সেপারেশনের যে স্টেজ সেটা হলো থার্ড স্টেজ। এটা প্রাইমারি এবং মাল্টি দুইটাতেই 15 মিনিট। একে যদি আমরা অ্যাক্টিভলি যদি ম্যানেজ করি, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ যদি আমি এটা করি, তখন টাইমটা অনেক কমে যায়। টাইম কমে গিয়ে 1/3 কমে যায়, দ্যাট মিনস 1/3 চলে আসে, দ্যাট মিনস 5 মিনিট। আর যদি ওটা এবং ব্লিডিংটা কমে যায় 150 কমে গেলে কতখানি কম ব্লিডিং, 500 ml এর 1/5 করলে কত হয়, 100 ml। এই জন্য অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ খুবই জরুরি, আমরা করে থাকি আমাদের এখানে রেগুলারলি। এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ, নিশ্চয়ই ওখানে তোমাদের পড়ানো হয়েছে, আমি একটু মনে করিয়ে দিলাম। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজে 3টা কম্পোনেন্ট আছে। পড়া তাও যেহেতু আবার আসছে গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করা হয়, জন্য আমি আবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমে হলো কি 10 ইউনিট অফ অক্সিটোসিন IM রোড বলতে হবে উইদিন 1 মিনিট অফ ডেলিভারি অফ বেবি। তোমরা এটুক বলে ডেলিভারি অফ বেবি বলো না, আরেকটা উইদিন 1 মিনিট না বলে যদি আমরা এমন বলি এজ আর্লি এজ পসিবল, যত দ্রুত দেওয়া যায়। এখন যত দ্রুত দেওয়া গেলে এটা বললে এখন বলবে যে আমি তো চেষ্টাই করছি যত দ্রুত, লেট হয়ে গেছে 3 মিনিট, তাহলে তো হইলো না। এই জন্য বলা হয় এজ আর্লি উইদিন 1 মিনিট, উইদিন 1 মিনিট রেডি রাখতে হবে, হাতের কাছে 2 অ্যাম্পল পিটোনেস অথবা অক্সিটোসিন ভেঙে রেখে দিতে হবে। এটা হলো 10 ইউনিট। 10 ইউনিট এটা তোমার রেডি থাকবে লিভার, যেখানে তোমার ডেলিভারি হচ্ছে ওখানকার ট্রেতেই, লিভার ট্রেতে বা ডেলিভারি ট্রেতে এটা রেডি থাকবে। বেবিটা ডেলিভারি হওয়ার সাথে সাথে IM দিয়ে দিবে 10 ইউনিট
ইন্টারন্যাশনাল ইউনিট অফ অক্সিটোসিন। দেন আমরা প্লাসেন্টাকে ডেলিভারি করব কিভাবে? ন্যাচারাল ডেলিভারি না করিয়ে কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে ডেলিভারি করব। ডেলিভারি অফ দি প্লাসেন্টা এন্ড কট বাই কন্ট্রোল কন্ট্রাকশন এন্ড মেসেজ অফ ইউটেরাস। জাস্ট এই 3টা পয়েন্ট হলো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ। এটা আজকে আমার পড়া না, তাও আমি বলে দিলাম। আগের ম্যাডামরা পড়িয়েছেন, একটু রিক্যাপিচুলেশন করলাম, অথবা আরেকটু ইয়ে করে ভালো করে মানে মনে থাকে যেন আবার একটু রিপিট করলাম। আচ্ছা, এবার আসো থার্ড স্টেজ হিমোরেজ আমরা বুঝে গেলাম। ব্লিডিং occurs before expulsion of placenta. Placenta ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে ব্লিডিং হয় এটা হলো থার্ড স্টেজ ব্লিডিং। আর টু পোস্টপার্টাম ব্লিডিং হলো বাকিটা। বাকি যেটা আছে ব্লিডিং occurs subsequent to expulsion of placenta। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি হিমোরেজ হলো, এটা বলে ফেলছি 24 আওয়ার্স এর পরে যেটা হবে আপ টু দা এন্ড অফ দি পিরিয়ড, সেটা হলো সেকেন্ডারি পিপিএস। তাহলে এখন আমরা কজে চলে যাই। কজেস অফ প্রাইমারি পোস্টপার্টাম হিমোরেজ, প্রাইমারি পিপিএস এর কজ। এটা মনে রাখার জন্য এখন বইতে টি দিয়ে মনে রাখি, 4T, টি দিয়ে মনে রাখ। এটা মনে রাখার জন্য টি, তোমরা টি দিয়ে বলো না, তোমরা বলবা হলো অ্যাটনিক ইউটেরাস। এক নম্বরে বলবে 1 নাম্বার কজ, 80% কজে হইলো অ্যাটনিক ইউটেরাস। 80% কজে হলো ইউটেরাইন অ্যাটনি, মানে ইউটেরাসের টোন নাই, ইউটেরাসটা ফ্লেবি, এখানে কোনো কন্ট্রাকশন নাই। কাজেই প্রাইমারি পিপিএইচ এর 1 নাম্বার কজ, এবং যেখানে 80% ক্ষেত্রে এটাই ঘটে, সেটা হলো অ্যাটনিক ইউটেরাস। 2 নম্বর হলো ট্রমেটিক কজ, ট্রমা হইতে পারে, ইউটেরাসে ট্রমা হইতে পারে, যেমন ইউটেরাইন রাপচার। ইউটেরাসে সার্ভিক্সে ট্রমা হইতে পারে, ইউটেরাইন সার্ভাইকাল টিয়ার, ভেজাইনাল লেসারেশন, পেরিনিয়াল ইনজুরি। তারপর হলো ওখানে কি দেওয়া হয়েছে, অনেক ইপিসিওটমি দেওয়া হয়, ইপিসিওটমি ওন থেকে ব্লিডিং হতে পারে। ইপিসিওটমি যে এটা তো তুমি ইচ্ছা করে কেটেছো, ওই ইনসিশনটা তোমার এক্সটেনশন হয়ে ব্লিডিং হতে পারে, ভালভাল হিমাটোমা হইতে পারে। তারপর হলো প্যারা ইউরেথ্রাল লিজিয়ন, এখান থেকে ব্লিডিং হতে পারে। এগুলো হলো তোমার ট্রমেটিক কজ। তারপরে হলো রিটেন প্লাসেন্টা, রিটেন প্লাসেন্টা অথবা প্লাসেন্টাল বিট অফ প্লাসেন্টা, পার্ট অফ প্লাসেন্টা অথবা হোল প্লাসেন্টা হতে পারে। ছিঁড়ে ছুঁড়ে একটু একটু বিট অফ প্লাসেন্টা বলি আমরা, ওটা রয়ে যেতে পারে, অথবা টোটাল প্লাসেন্টাও রয়ে যেতে পারে। এটা হলো রিটেন প্লাসেন্টা। এটাকে তারা রিটেন টিস্যু, মানে টি, সব টিতে ফেলার জন্য রিটেন টিস্যু বলতেছে। তোমরা বলবা রিটেন বিটস অফ প্লাসেন্টা অর প্লাসেন্টা। আর পরে 4 নম্বর হলো ব্লাড কোয়াগুলোপ্যাথি, সেটাকে মনে রাখার জন্য থ্রম্বিন বলছে। মানে দেখো, তোমাদের মনে রাখার জন্য বইগুলো চালাকি শুরু করছে যেন তোমরা মনে করতে পারো, অথচ তোমরা এমনি কত কবিতা বানাও, তাই না? কত অ্যাক্রোনিম বানিয়ে নাম করছে, আমরাও করছি মনে রাখার জন্য। এখন বইয়ে তোমাদেরকে অ্যাক্রোনিম বানিয়ে দিচ্ছে, সবগুলো টিতে ফেলে দিচ্ছে, যে T4T, এটা তোমাদের মনে রাখার জন্য। তবে এখানেই শেষ না, আরেকটা কজ রয়েছে, কম্বাইন্ড কজ, কম্বাইন্ড অ্যাটনিক এন্ড ট্রমেটিক, দুইটা মিলিত একটা কজ আছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি বলবো? কজেস অফ প্রাইমারি পিপিএস, প্রথমে বলবো অ্যাটনিক ইউটেরাস, 2 নম্বরে বলবো ট্রমেটিক কজ, 3 নম্বর বলে কম্বিনেশন অফ অ্যাটনিক এন্ড ট্রমেটিক কজ, 3 নম্বর বলবো হলো রিটেন প্লাসেন্টা অর প্লাসেন্টাল টিস্যু, সরি এটা 4 নম্বর, প্লাসেন্টাল বিটস। আর নাম্বার 5 হবে ব্লাড কোয়াগুলোপ্যাথি। মনে রাখার জন্য টি দিয়ে মনে রাখবে, ঠিক আছে? সেটা না 3 নাম্বার কজটা হবে যে ট্রমাটিক কজের পরে কি বলছিলেন? অ্যাটনিক এন্ড কম্বিনেশন অফ অ্যাটনিক এন্ড ট্রমেটিক, কম্বিনেশন অফ অ্যাটনিক এন্ড ট্রমেটিক কজ। হ্যাঁ, এখন দেখি একজন বলো তো, ইয়েটা ভিডিও অন করো, ছেলেমেয়েরা ভিডিও অন করো, একজন এই 5টা কজ বলো, প্রাইমারি পিপিএস এর 5 কজেস বলো, ভিডিও অন করে বলো। হ্যাঁ, জি, গুড। রিটেন টিস্যু দিয়ে কি বুঝো ইশতিয়াক? এই টিস্যুটা কি এখানে? প্লাসেন্টা। প্লাসেন্টা, হ্যাঁ প্লাসেন্টা, আস্ত প্লাসেন্টাও থেকে যেতে পারে, প্লাসেন্টাল বিটসও থাকতে পারে, মানে পার্ট ফুট অংশ, মেমব্রেন, ইভেন মেমব্রেন, এটা তো বলি নাই, মেমব্রেন গুলো থাকতে পারে, মেমব্রেন থাকলেও ব্লিডিং হবে। ঠিক আছে, প্লাসেন্টাল বিটস থাকতে পারে, টোটাল প্লাসেন্টা থাকতে পারে, মেমব্রেন রয়ে যেতে পারে, এগুলো থাকলেও ব্লিডিং হবে। এটা হলো টিস্যু, এগুলো সবকিছুই তোমার খুব টরেনশিয়াল ব্লিডিং করে। তাহলে আমি বলেছিলাম কি, অ্যাটনিক কজ হলো তোমার মেইন, এটা 80% কজ এটা বিয়ার করে, কাজে আমরা অ্যাটনিক দিয়ে শুরু করি। এতক্ষণ আমরা কি পড়লাম? কজেস অফ প্রাইমারি পিপিএইচ। এখন আমরা বলবো কজেস অফ ইউটেরাইন অ্যাটনি। ইউটেরাইন অ্যাটনির কজ এখন আসবে, এটা সুন্দর করে দেওয়া আছে।
যে কজগুলো বইতে আছে একদম হুবহু পড়ে নিবে, একটাও ছেড়ে দেওয়ার মতো না, কোনোটাই কম গুরুত্বপূর্ণ না, সবগুলো পড়ে নিও। মানে এখানে মেইন যেটা হয় সেখানে হলো ইউটেরাসটা ঠিকভাবে কন্ট্যাক্ট করতে পারে না, আইদার কোনো টোনে থাকে না, মানে কোনো কন্ট্রাকশনই থাকে না, অথবা কন্ট্রাকশন থাকলেও এটা তোমার পারফেক্ট না, ইমপারফেক্ট ইউটেরাইন কন্ট্রাকশন। হ্যাঁ, মানে ঠিকভাবে ইউটেরাইন কন্ট্রাকশন হয় না, যে কারণে ব্লিডিং হতেই থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথমে হলো গ্র্যান্ড মাল্টিপ্যারা। গ্র্যান্ড মাল্টিপ্যারা তো তোমরা বুঝো, যার 4টার অধিক বাচ্চা হয়েছে, সে বর্তমান কন্ডিশন তো আছেই তার, এর আগেও তার আরো 4টার হিস্ট্রি আছে, এগুলো গ্ল্যান্ড মাল্টিপ্যারা। জানো কেন গ্ল্যান্ড মাল্টিপ্যারাতে ব্লিডিং হয়? এদের এটনি কেন ডেভেলপ করে? এদের যে ইউটেরাইন মাসেল গুলো থাকে, ইউটেরাসের ওয়ালে যে মাসেল ফাইবার থাকে, এরা তো কন্ট্রাক্ট করে, রিট্রাক্ট করে, এই পাওয়ারটা আছে, কিন্তু রিপিটেড ডেলিভারির জন্য এটা ফাইব্রাস হয়ে যায়, অনেক ক্ষেত্রে ফাইব্রাস হয়ে যায়, এবং কন্ট্রাক্টাইল পাওয়ারটা লস হয়ে যায়, এটা হলো প্রবলেম। আর আরেকটা হলো তোমার, যত যত বেশি তোমার বার্থ অর্ডার বাড়বে, মানে তার পেরিটি যত বাড়বে, তত বেশি বড় বেবি হয়, জানো এটা? বাচ্চাগুলো বড় হতে থাকে, বিগ বেবি হলে বিগ মানে ইউটেরাসটা আরো বেশি বড় হয়, তার অ্যাটনি ডেভেলপ করার সুযোগ আরো বেশি থাকে, এখানে প্লাসেন্টাটাও বড় হইতে পারে। এসব কারণে হলো গ্র্যান্ড মাল্টিপ্যারাতে ব্লিডিং বেশি হবে। তো দেখো, বার্থ কন্ট্রোল কত জরুরি, সব জায়গায় বার্থ কন্ট্রোলের ব্যাপার স্যাপার এসে যায়। এই বার্থ কন্ট্রোল হলে একটা দুটা বাচ্চা নিয়ে নিলে এইসব অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ কিছুরই তো ভয় থাকে না, আলটিমেটলি আমাদের মেটারনাল ডেথ কমে যেত। আচ্ছা, ওভার ডিস্টেন্সেশন অফ ইউটেরাস। ইউটেরাস যদি ওভার ডিস্টেন্ডেড হয়, এটা কি দিয়ে হইতে পারে? ফ্লুইড দিয়ে হইতে পারে, পলিহাইড্রামনিওস, বেবি দিয়ে হইতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি, একটা দুটা একটা অধিক, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম অনেক বেবি তো হয় একসাথে, এরকম মাল্টিপল প্রেগনেন্সি তো হতে পারে, বড় একটা বাচ্চা বাট অনেক বড় হতে পারে। তারপর হলো বলছি আমি ফ্লুইড দিয়ে হতে পারে, ওভার ডিস্টেনশন অফ ইউটেরাস বাই ফ্লুইড, যেমন পলিহাইড্রামনিওস, এটা হলো একটা কজ। তারপর হলো ম্যালনিউট্রিশন এন্ড এনিমিয়া, এটা আর কি বলবো, এটা আগেই সে এনিমিক, ম্যালনিউট্রিশন সে এমনিতেই। আর আরেকটা কথা হলো, এখানে একটা জরুরি কথা এই প্রসঙ্গে এসে গেছে, ওই যে আমাদের এই জন্য কোয়ান্টিটেটিভ ডেফিনিশনটা আমরা এত গুরুত্বপূর্ণ ভাবে দেখি। কোন মহিলা যদি আগেই খুব বেশি খারাপ অবস্থায় থাকে, ম্যালনিউট্রিয়েটেড থাকে এবং এনিমিক থাকে, তার জন্য 500 ml ব্লিডিং ও লাগবে না, তার অল্প একটু সামান্য একটু ব্লিডিং এ স্লাইড 100 ব্লিডিং ও সে পিপিএস এর ডেফিনিশনে পড়ে যেতে পারে। 100 ml ব্লিডিং হইলো যে সিভিয়ারলি এনিমিক, তার জন্য ওটাই পিপিএস। এই কথাটা কি বোঝা গেছে? এনিমিয়া এবং ম্যালনিউট্রিশন থাকলে এদের ব্লিডিং বেশি হয়, এক নাম্বার। আরেকটা হলো, এদের তো অল্প সামান্য ব্লিডিং এ এদের পিপিএস এর ডেফিনিশন ফুলফিল করে ফেলবে। কিভাবে? ওই যে তার পালস রেট বেড়ে যাওয়া, বিপি ফল করা, যদি যদি দেখা যায় যে তার আগে সে এনিমিক থাকে, সে তো এমনিতেই কম্প্রোমাইজ, এখন অল্প একটু ব্লিডিং, নর্মাল যেটা পিপি ব্লিডিং হওয়ার কথা, সেটাতে সে এফেক্টেড হয়ে যাচ্ছে, পিপিএস এর ডেফিনিশনে পড়ে যায়। আর এছাড়া এটা মনে রেখো, কোনো পেশেন্ট যত বেশি এনিমিক, সে ব্লিড তত বেশি করে। কাজেই ম্যালনিউট্রিশন এনিমিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জন্য এগুলো আমরা এন্টিনেটাল কেয়ার, যেটা আমি প্রথম ক্লাস পড়িয়েছি, ওই সময় এগুলো আমাদের খেয়াল করে ম্যানেজ করতে হবে, যেন সে ডিউরিং ডেলিভারি বা অ্যান্টিপার্টাম পিরিয়ড, ইন্টারপার্টাম পিরিয়ড, পোস্টপার্টাম পিরিয়ডে কোনোভাবে সে এনিমিক না। এনিমিক থাকলে তার এই সমস্ত ব্লিডিং ফ্লিডিং হলে তাকে বাঁচানো কঠিন হয়ে যায়। তারপর যদি তার অ্যান্টিপার্টাম হেমোরেজ থাকে, অ্যান্টিপার্টাম হেমোরেজ হলে কেন পোস্টপার্টাম হেমোরেজ হয়, এটা কিন্তু দেওয়া আছে আমার অ্যান্টিপার্টাম ইয়েতে, চ্যাপ্টারেই আমি একটু প্লাসেন্টা প্রিভিয়াতে কেন হয় এটা বলেছি। এই দুইটার জন্য আসে আলাদা করে কজ, প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা দুইটার জন্যই অ্যান্টিপার্টাম মানে পোস্টপার্টাম হেমোরেজ হইতে পারে। আগে যদি তাদের অ্যান্টিপার্টাম হেমোরেজ হয়ে থাকে, তাদের পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার চান্স খুব বেশি থাকে। প্রলং লেবার, মোর দ্যান 12 আওয়ার, বেশি সময় যদি লেবারটা প্রলং হয়, স্বাভাবিক ভাবেই তোমার ইউটেরাসের কন্ট্রাকশন বা ডিট্রাকশন পাওয়ার, ইউটেরাস মাসেল এগুলো কমে যায়, পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, ইনফেকশন হতে পারে। এই জন্য প্রলং লেবার হলো আরেকটা কজ। অ্যাটোনিসিটি, অ্যানেস্থেসিয়া, ডেপথ অফ অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেটিক এজেন্ট, হ্যাঁ অ্যানেস্থেটিক ড্রাগ, অথবা খুব বেশি যদি অ্যানেস্থেসিয়া, ডিপ অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অবশ্যই তখন অ্যাটোনিসিটি ডেভেলপ করবে, খুবই স্বাভাবিক, কারণ অন্যান্য বডি মাসেলেতে রিল্যাক্স হয়ে যায়, ইউটেরাসও রিল্যাক্স হয়ে যাবে। ইনিশিয়েশন অফ অগমেন্টেশন অফ ডেলিভারি বাই অক্সিটোসিন, অনেক সময় অক্সিটোসিন দিয়ে যদি আমরা ইন্ডাকশন অথবা অগমেন্ট করি, সেক্ষেত্রে হইতে পারে যদি খুব বেশি, এটা খুব সাধারণত ঘটে না,
আর যদি ঠিক মতো আমরা ইনজুডিশিয়াস ইউজ করি তাহলে এটা হতে পারে। ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের যে কোনো ধরনের ম্যালফরমেটের যদি তার এক্সট্রা কর্ণ থাকে, এক্সট্রা হর্ন থাকে, সেপ্টাম থাকে, সেপ্টেড ইউটেরাস থাকে, এই সমস্ত জায়গায় যদি তোমার একই হলে এতে কি হবে, তার ব্লিডিং সারফেস এরিয়াটা বেড়ে যাবে। আবার নন ডিস্ট্রাক্টাইল অথবা নন কন্ট্রাক্টাইল পোর্শনে যদি প্লাসেন্টাটা ইমপ্লিন্টেশন হয় তখন স্বাভাবিকভাবে ব্লিডিং বেশি হবে। ইউটেরাইন ফাইব্রয়েড এটা একটা টিউমার, তোমরা জানো এটা এমনিতে তো ব্লিড করায়, আর এটা প্রেগনেন্সিতে বিরাট আকার ধারণ করে, ছোটটা অনেক বড় হয়ে যায়। কাজেই যখন ফাইব্রয়েড ভিতরে থাকবে সে তো কন্ট্যাক্ট করতেও দেয় না, এটা সার্ফেস থেকেও ব্লিডিং হয়, সে কন্ট্যাক্ট করতে দেয় না ইউটেরাসকে ঠিক মতো। এটা হলো এই কজ। তারপর হলো মিসম্যানেজ থার্ড স্টেজ অফ লেবার, এটা খুব একটা জরুরি কথা। কিভাবে আমরা মিসম্যানেজ করতে পারি থার্ড স্টেজকে? খুব তাড়াতাড়ি করে, খালি আমরা কোন রকম তোমার নিয়ম কানুন না মেনে খুব র্যাপিড ডেলিভারি যদি করি, মানে প্রোটোকল না মেনে খুব দ্রুত ডেলিভারি অনেক সময় করা লাগে, কোনো কোনো ক্ষেত্রে র্যাপিড ডেলিভারি করা লাগে, প্রয়োজন হয়ে যায়, প্রিমেচিউর বেবি, ফিটাল হাইপোক্সিয়া এইসব ক্ষেত্রে করতে হয়। ওই রকম যদি হয়ে যায় তখনও পিপিএস হওয়ার চান্স থাকে। তারপরে হলো সময় হয় না, প্লাসেন্টাল সেপারেশন হয় না, টানাটানি শুরু করে দিলাম প্লাসেন্টাকে সেপারেট করার জন্য, ইউটেরাসকে ঘষা মাজা শুরু করতেছি, মানে নর্মাল যে সিস্টেমিক যে মেসেজ ওটা না করে উল্টাপাল্টা করে মেসেজ দাও, টানাটানি করা, হ্যান্ডলিং করা, প্রয়োজন নাই তাও হ্যান্ডলিং করা, এগুলো হলো তোমার, অথবা নিচ থেকে কর্ড ধরে টান মারলাম, দরকার নেই তাও একটা টান মেরে দেখলাম এটা সেপারেট হয়েছে কিনা, এগুলোরও নিয়ম আছে। কর্ড দেখতে হলো ওটা নিয়ম কানুন মেনে দেখতে হয়, মানে ঠিকভাবে যদি যে কাজগুলো আমরা না করি তাহলে তোমার হেমোরেজ হবে। এখানে হেমোরেজের মেইন কারণ হলো এই যে এই ধরনের ভারী করা এবং ঠিকমতো নিয়ম না মেনে প্লাসেন্টা সেপারেট করতে যাওয়া অথবা কর্ডকে পুল করা, এগুলো করলে কি হয়, ইরেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন হয়। ইরেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন হলে কোনো কাজের কাজ কিছু হয় না, যেটা আসল কন্ট্রাকশন সেটা মোটেও হয় না, না হয়ে তোমার ব্লিডিং হয়, উল্টোপাল্টা হয়ে আরো হিমোরেজ মানে এটোনিসিটিটা রয়ে যায়। তারপর হলো ম্যানুয়াল সেপারেশন, অনেক সময় সিজারের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল সেপারেশন প্লাসেন্টা রিমুভ করি, আসলে বেশিরভাগ ক্ষেত্রে সিজারিয়ান সেকশনে উচিত হলো ওখানে মানে কন্ট্রোল কন্ট্রাকশন করে সেপারেট করা, গ্রাজুয়ালি সেপারেশন করে আমরা অনেক সময় তাড়াতাড়ি করে হাত দিয়ে প্লাসেন্টাটা নিয়ে আসি, এটা করলেও বলা হয় যে পিপিএস হতে পারে। তাহলে থার্ড স্টেজ ম্যানেজমেন্টের মিসম্যানেজমেন্টের জন্য পিপিএস হওয়ার খুব সম্ভাবনা থাকে, কারণ পিপিএসটা তো হলো মেইনলি থার্ড স্টেজেরই, হ্যাঁ, অকারেন্সটা হলো থার্ড স্টেজ অফ লেবারের, এখান থেকে আমরা শুরু করে 20 মানে টোটাল পিরিয়ড পিরিয়ডটাই পিপিএস এর আন্ডারে পড়ে যায়। কাজে মেইন ব্লিডিংটা হবে তো আমাদের থার্ড স্টেজে, এটা মনে রাখতে হবে, মেইন ব্লিডিংটা থার্ড স্টেজ হবে। এখন এই থার্ড স্টেজ ম্যানেজমেন্ট যদি আমি ঠিকভাবে না করি তাহলে অবশ্যই ব্লিডিং হবে, পিপিএস হতে বাধ্য হবেই, এই যে আমাদের কেয়ারফুল হতে হবে। এই যে তোমার গ্রাম অঞ্চলে দাই মাই হাবি জাবি বার্থ অ্যাটেন্ডেন্ট, তারপর হলো এখন নতুন বের হয়েছে তোমার কি যেন আমাদের হাসপাতাল থেকেও ট্রেনিং নিয়ে যায়, বিভিন্ন ধরনের মেয়েদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়, এরা এই কাজগুলো বেশি করে, আনট্রেন যারা, মনে করে যত তাড়াতাড়ি করতে পারি ততই ভালো, আসলে সবকিছুর একটা নিয়ম আছে, সবকিছু সিস্টেম আছে। আনডিউ পুল করা, কর্ডকে আনডিউ প্লাসেন্টাকে হাত দিয়ে টানাটানি করা, আগে আগে নিয়ে আসার চেষ্টা করা, তারপর হলো পুশ করা, ইউটেরাসকে আনডিউলি পুশ করা, মানে হাতাহাতি করার কি ইউটেরাসকে, মানে কি থেকে কি করব উল্টাপাল্টা করা, এগুলো করলেই কিন্তু ব্লিডিং হবে। কাজে তোমরা যখন ডেলিভারি করবে ডাক্তার হয়ে যাওয়ার পরে আমাদের লেবার রুমে এগুলো খেয়াল রাখবে, আর আমরা টেকনিক্যাল কাজ করব, টেকনিক্যালি আমরা ফাস্ট হব, আনডিউলি ফাস্ট হব না, ঠিক আছে? তারপরে প্লাসেন্টার কিছু কজ থাকতে পারে, সে মরবিডলি যদি অ্যাডারেন্ট থাকে, অ্যাক্রিয়েটা পারকিয়েটা পার্শিয়ালি অর কমপ্লিটলি সেপারেটেড অর রিটেন প্লাসেন্টা যদি হয়। এখানে দেখো একটা কথা বলে রাখি, আমি অ্যাক্রিয়েটা পারকিয়েটা বারবারে বলি, অ্যাক্রিয়েটা হলো যখন মাসেল লেয়ারের ভিতরে ঢুকে যায়, মায়োমেটিয়ামে যখন প্লাসেন্টা ঢুকে যাবে অ্যাক্রিয়েটা, পারকিয়েটা হলো মাসেলটা বেদ করে একদম পেরিটোনিয়ামে চলে যাবে, এটা হলো পারকিয়েটা। একটা কথা মনে রেখো, যতক্ষণ পর্যন্ত প্লাসেন্টা সেপারেট না হবে ব্লিডিং হয় না, এটা মাথায় রেখো তোমরা, এটা তোমাদের ক্লিনিক্যালি কিন্তু এটা সবসময় স্মরণ রাখবে। একদিন হয়তো কোনো একদিন ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার এই কথাটা মনে হবে তোমাদের, এই কথাটা ভালো করে মাথায় রেখো, যখন প্লাসেন্টা সেপারেট না হয়, একদম ভালো করে লেগে রয়েছে, সেপারেশন শুরুই হয় নাই, তখন কিন্তু ব্লিডিং হবে না, এই জিনিসটা মনে রেখো, সেপারেট হওয়া শুরু হইলেই ব্লিডিং শুরু হয়, ঠিক আছে? তার এখানে যে এরা বলছে মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টা অ্যাক্রিয়েটা পারকিয়েটা এগুলো অ্যাকচুয়ালি ব্লিডিং করে না,
এদের হয়তো এরা থাকার আমরা আবার পড়ায় আসি। আচ্ছা, তাহলে মরবিড ডিহাইড্রেশন প্লাসেন্টাতে অ্যাকচুয়ালি যেটা হয় 1 লিটার পার কেটাতে ব্লিডিং, এগুলো কোনো পরীক্ষায় বলো না। হ্যাঁ, আমার জরুরি কল আসছিল একটা, আবার আসলাম আমরা। আজকে কিন্তু তোমাদের পার্সেন্টেজ কম রে এই স্টুডেন্ট, এত জরুরি টপিক আমি বেছে বেছে ক্লাসগুলো নিলাম। তোমরা যদি এত কম থাকো কেমনে হবে? তখন পরীক্ষা খারাপ হলে কে দেখবে? না বাদ দেই আমি পরীক্ষার কথা, এটা আমার আমার এত কোনো জরুরি ব্যাপার না যে পরীক্ষা জানতে তো হবে, ডাক্তার হতে হলে জানতে হবে। এত কম পার্সেন্টেজ কেন? যারা আজকে অ্যাবসেন্ট এদেরকে ডাবল অ্যাবসেন্ট করা হবে। এই ক্লাসে কোনো মতে এত অ্যাবসেন্ট থাকা উচিত হয় নাই। হয়তো আমি ভালো পড়াচ্ছি না, কিন্তু ক্লাসটা জরুরি। আমি টিচার ভালো না হতে পারি, ক্লাস কিন্তু জরুরি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, মরবিডলি হেডেন প্লাসেন্টাতে সাধারণত যেটা হয় ব্লিডিং হয়, এগুলো তোমরা বলো না, তোমরা এখানে যেমন দেওয়া আছে তেমনই বলে ফেলবো, কিন্তু এটা মনে রাখো মরবিড হেডেন প্লাসেন্টা যতক্ষণ পর্যন্ত সেপারেট না হয়েছে ব্লিডিং হবে না। তবে এরা থাকলে, মরবিডলি হেডেন প্লাসেন্টা থাকলে এটা রিমুভ করার জন্য বা এটা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য যে প্রসিডিউর গুলো করি সেজন্য ব্লিডিং হয়। হ্যাঁ, এই জন্য এটা পিপিএস এর কজের মধ্যে পড়ে গেছে। আর দেখো সাথে সাথে লিখছে পার্শিয়ালি আর কমপ্লিটলি সেপারেটেড অর রিটেন প্লাসেন্টা, এটা বেশি করে পিপিএস। পার্শিয়ালি অথবা কমপ্লিটলি সেপারেট হয়ে প্লাসেন্টা যখন সেপারেট হয়ে যায় তখনই সাইনাস গুলো ওপেন হয়ে যায়। দেখো এই সাইনাস ওপেন হওয়া, সাইনাস ওপেনের সেপারেশন হওয়া, এগুলো কিন্তু আমি এপিএস এ বারবার বলেছি, এপিএস এ বলেছি। এই টার্ম গুলো মনে রাখতে হবে। প্লাসেন্টা সেপারেট হলেই ব্লিডিং হয়ে যায়, ব্লিডিং হওয়া শুরু হয়। কি জন্য? যে মেটারনাল সাইনাস গুলো ওয়াইডলি ওপেন। কি জন্য তো ওয়াইডলি ওপেন থাকে? যেন ফিটাসের ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হয়, কোনো ধরনের সমস্যা জিওপারি না করে ভালোভাবে যেন প্লাসেন্টার সার্কুলেশনটা ভালো থাকে, সেজন্য মেটারনাল সাইনাস গুলো খুব বেশিভাবে ওপেন থাকে। এই জন্য তোমার এপিএস পিপিএস এ মায়েদের এত বেশি ক্ষতি হয়ে যায়, বেশি ব্লিডিং হয়ে যায়। পিপিএস এর সেম। হ্যাঁ, তখন যখন প্লাসেন্টাটা পার্শিয়াল আর কমপ্লিটলি সেপারেটেড হয়ে থাকে, এটা হলো ট্রিক্স, এটা মনে রাখবো, তখনই কিন্তু ব্লিডিং বেশি হবে। আর প্লাসেন্টা যতক্ষণ পর্যন্ত অ্যাডারেন্ট একদম লেগে থাকে, অ্যাডারেন্ট হয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত সেপারেশন না হলে ইউজুয়ালি ব্লিডিং হয় না, কারণ সেপারেট হলেই ম্যাটারনাল সাইনাস গুলো ওপেন হয়। এটা হলো বলে দিলাম, কিন্তু বলার সময় বইতে যা আছে সেভাবে বলবি। আরেকটা হলো প্রিসিপিটেড লেবার। প্রিসিপিটেড লেবার হলো খুব দ্রুত যদি ডেলিভারি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে যদি ডেলিভারি অফ ফিটাস, এখন অনেক সময় প্রিসিপিটেড কেন বলে, মানে খুব দ্রুত লেবার পেন হয়ে মা প্রস্তুতি নেওয়ার আগে, হাসপাতালে যাওয়ার আগে, ধরো সে ঘরে কাজ করতেছে, হাউস হোল্ড ওয়ার্ক করতেছে, রান্না বাড়ি করতেছে, হঠাৎ করে পেন উঠে বাচ্চা হয়ে গেল, একদম অল্প সময়, টোটালি তোমার 2 ঘন্টার ভিতরে হয়ে গেল বা আরো কম সময়ে, সে প্রস্তুত থাকে না। তখন কি হয়, একেবারে হঠাৎ করে ডেলিভারি হওয়ার জন্য বেবি বের হয়, তারপর প্লাসেন্টা বের হয়, সাডেন প্রথমে তোমার হয়তো অ্যামনিওটিক ফ্লুইড, সাডেন গ্যাস বের হয়েছে, সাডেন বেবিটা বের হয়েছে, তাতে কি হয়, ফ্লুইড বের হওয়ার জন্য ডিকম্প্রেশন হলো ইউটেরাসে, তারপর হলে বেবিটা ঘুরছে বের হয়ে যাওয়ার জন্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, সার্ভাইকাল লোয়ার ইউটেরাইন সেগমেন্ট রাপচার হতে পারে, সার্ভাইকাল টিয়ার হতে পারে, ভেজানাল ল্যাসারেশন হতে পারে, পেরিনিয়াল ইনজুরি হতে পারে, পেরিনিয়াল টিয়ার হয়ে যেতে পারে। কাজে প্রিসিপিটেড লেবারও একটা ডেঞ্জারাস জিনিস, সেজন্যই তোমার ইনজুরি হয়ে অনেক পরিমাণ ব্লিডিং হতে পারে। আচ্ছা, তারপরে আদার কিছু কজেস বলেছে, ওবেসিটি, প্রিভিয়াস পিপিএস, এজ মোর দ্যান 400, আমার মতো মোটা হলে, ওবেসিটি হলে হতে পারে, প্রিভিয়াস পিপিএস থাকলে হতে পারে, এজ বেশি হলে হতে পারে, ম্যাটারনাল এজ বাড়া মানে সব বিপদ ডেকে আনা, আর পেরিটি বাড়া মানেও সব বিপদ ডেকে আনা। মনে রাখবা, কিছু কমন জিনিস সব জায়গায় মনে রাখবে। তারপর হলো টকোলাইটিক ডাক, ম্যাগনেসিয়াম সালফেট, নিফিডিপিন, এরা হলো কি ম্যাগনেসিয়াম সালফেট, নিফিডিপিন আর আদার টকোলাইটিক ডাক, আদার্স, এরা এই ম্যাগনেসিয়াম সালফেট, নিফিডিপিনও কিন্তু টকোলাইটিক ড্রাগ।
আরো যে সমস্ত রিটোডিন, সালবুটামল, এগুলো কিন্তু টোকোলাইটিক ড্রাগ সব। তাহলে এখানে হেডিংটা ভুল দিয়েছে। টোকোলাইটিক ড্রাগ ইউজ করলেও হইতে পারে। টোকোলাইটিক ড্রাগ হলো সেই সমস্ত ড্রাগ যারা ইউটেরাইন কন্ট্রাকশন কমায়, রিলিভ করে দেয় ইউটেরাইন কন্ট্রাকশন, সেটা হলো টোকোলাইটিক ড্রাগ। আর অক্সিটোসিক ড্রাগ হলো যেই ড্রাগগুলো ইউটেরাইন কন্ট্রাকশন করায়, ইউটেরাসকে কন্ট্যাক্ট করে যে ড্রাগগুলো, তারা হলো অক্সিটোসিক ড্রাগ। আর যারা ইউটেরাইন কন্ট্রাকশন রিলিভ করে দেয় তারা হলো কি টোকোলাইটিক ড্রাগ। এখানে ইউটেরাইন কন্ট্রাকশন হয়তো কোনো কারণে আমরা টোকোলাইটিক ড্রাগ ইউজ করেছি, সেই কারণেও ইউটেরাসে অ্যাটনি হইতে পারে। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে ইউটেরাইন অ্যাটনির কজ পড়েছি, কিন্তু এরপরে হলো তোমার ট্রমেটিক কজ, সেটা হলো অনলি 20%। হ্যাঁ, ট্রমা কোথায় কোথায় হতে পারে এটা আমি একবার বলে ফেলছি। ট্রমা তোমার উপর থেকে বলে আসি, ইউটেরাসে হইতে পারে যেমন ইউটেরাইন রাপচার, সার্ভিক্স হতে পারে সার্ভাইকাল লেসারেশন, টিয়ার, ভেজানেতে হতে পারে ভেজানাল লেসারেশন, পেরিনিয়ামে হতে পারে এক্সটেনশন অফ ইপিসিওটমি উন অথবা পেরিনিয়াল টিয়ার, ডেলিভারির সময় পেরিনিয়াল টিয়ার হয়ে গেল, ভালভাতে ভ্যালভাল হিমাটোমা হতে পারে। তারপরে এটা একবার বলছি, শুভও আবার বলতেছি, প্যারাইউরেথ্রাল রিজিয়ন থেকে, প্যারাইউরেথ্রাল যে রিজিয়ন থাকে ডিউরিং, বলতে পারো যে প্যারাইউরেথ্রাল রিজিয়ন দিয়ে তো ডেলিভারি হয় না, তাহলে কি জন্য হবে? এই যে হ্যান্ডলিং এর জন্য, মিস হ্যান্ডলিং এর জন্য অনেক সময় ওখানে হাত টাত লেগে, এখানে খুবই ভাস্কুলার এরিয়া, এখানে একটুখানি টিয়ার হলে প্রচুর ব্লিডিং হয়, সামান্য পরিমাণ টিয়ার থাকলো, অ্যাব্রেশন হলেই হয়ে গেল, থেকে অনেক বেশি ব্লিডিং হতে পারে। তাহলে ট্রমেটিক কজ আমরা পেয়ে গেলাম। আর কোন কোন কেসে তোমার কম্বিনেশন অফ অ্যাটনিক এন্ড ট্রমেটিক কজ থাকে। এখানে একটা আরেকটা টিপস বলে দেই, যখন তোমার ট্রমেটিক কোনো কজের জন্য ব্লিডিং হওয়া শুরু হলো, পেশেন্টের কন্ডিশন যখন খারাপ হয় তখন তার অ্যাটনিও ডেভেলপ করে। তার মানে কি, কোনো কারণে যদি পেশেন্টের ডেভেলপ, জেনারেল কন্ডিশন খারাপ হয়ে যায়, যে কোনো কারণে হোক, যেমন পেশেন্ট কোনো কারণে শকে গেল, হ্যাঁ, ধরো তার অ্যানেস্থেটিক ড্রাগের সমস্যা হলো, অথবা তার এম্বোলিজম হয়ে গেল, এই সমস্ত কারণে যখন জেনারেল কন্ডিশন খারাপ হয় তখন এমনিতেই অ্যাটনি ডেভেলপ করে। ঠিক আছে, এমনিতেও তোমার অ্যাটনি এবং ট্রমা দুটো একসাথে থাকতে পারে। আবার ট্রমেটিক কজ দিয়ে ধরো ব্লিডিং শুরু হয়ে গেল, হ্যাঁ, বেশি ব্লিডিং হয়ে যাওয়ার পর অ্যাটনি ডেভেলপ করতে পারে, তার কন্ডিশন যখন খারাপ হয়ে যায় তখন অ্যাটনি ডেভেলপ করে। এনিহাউ, ইউটেরাইন অ্যাটনি এন্ড কম্বিনেশন, এই দুইটা একসাথে থেকে একটা কজ। তাহলে আমরা 3 নাম্বার কজ বলবো কম্বিনেশন অফ অ্যাটনিসিটি অথবা অ্যাটনিক ইউটেরাস, অথবা শুধু অ্যাটনিসিটি বলতে পারো, অ্যাটনিক ইউটেরাস এন্ড ট্রমা, ট্রমেটিক কজ। তারপর হলো রিটেন টিস্যু, মানে প্লাসেন্টা, এটা বলে ফেলছি, ব্লাড ক্লট, প্লাসেন্টার পার্ট, এগুলো রয়ে যেতে পারে, তখন এরা থাকলে কি হয়, ভিতরে ইউটেরাইন কন্ট্রাকশন হইতে দেয় না। আর প্লাসেন্টা যদি থেকে যায়, প্লাসেন্টাল টিস্যু যদি লেগে থাকে, ওখান থেকে ম্যাটারনাল সাইনাস থেকে ব্লিডিং হইতেই থাকে। এক হলো তারা ভিতরে থেকে কন্ট্যাক্ট করতে দেয় না, মানে ইনপারফেক্ট কন্ট্রাকশন হয় অথবা কন্ট্রাকশন ভালোভাবে আসে না, অথবা আরেকটা হইতে পারে ওই যে প্লাসেন্টা সেপারেটেড টিস্যু যেটা থাকে তার নিচে থেকে ম্যাটারনাল সাইনাস থেকে ব্লিডিং হইতেই থাকে। আরেকটা হলো কোয়াগুলোপ্যাথি, যে কারণে হোক, কোয়াগুলোপ্যাথির অনেক কজ আছে, কোয়াগুলোপ্যাথি অনেক ভাবে হইতে পারে, যেমন আমরা ডিআইসি একটা পড়ছি, ওটাই ডিআইসিটাই কোয়াগুলোপ্যাথি অ্যাকচুয়ালি। যেমন আমি এপিএসএ অ্যান্টিপার্টাম হেমোরেজে কোটাতে বলেছিলাম, অ্যাব্রাপসিয়া প্লাসেন্টাতে, হ্যাঁ, এখানে যে কোনো কারণেই যদি, আবার তেমন হেল্প সিনড্রোম হইতে পারে, হেল্প সিনড্রোম কিসে হয়, প্রিএক্লাম্পসিয়াতে হয়, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে হইতে পারে, আইওডিতে হইতে পারে, আইওডিতে তোমার থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হয়ে তোমার ডিআইসি ডেভেলপ করে। এভাবে যে কোনো কারণেই হোক না কেন, যদি ডিআইসি হয়, স্বাভাবিক, ডিআইসি হলে তো সারা বডি থেকে ব্লিডিং হতে পারে, ইউটেরাস থেকে তো হবেই, ইউটেরাস কন্ট্যাক্ট করবে না, ব্লিডিং হইতে থাকবে। এটা হলো কোয়াগুলোপ্যাথি অথবা ডিআইসি। কোয়াগুলোপ্যাথি বললো তোমরা, অন্যান্য শুধুমাত্র ডিআইসি ছাড়াও ব্লাডের আরো কিছু ক্লটিং ফ্যাক্টর ডিফেক্ট থাকতে পারে, ক্লটিং ফ্যাক্টর কম আছে সেক্ষেত্রে হতে পারে, লিভার ডিজিজের জন্য হতে পারে, সেটাও ক্লটিং ফ্যাক্টর রিলেটেড, এরকম। আচ্ছা, তারপর হলো এখন আমরা এটা ডায়াগনোসিস কিভাবে করব, হিস্ট্রি শুনলে তো বলতে পারবো, আবার যে কেসটা আমার সামনে ডেলিভারি হলো এটা তুমি দেখেই বুঝতে পারবে এক্সেস ব্লিডিং হচ্ছে মোর দ্যান 500, অথবা পরিমাণ খুব বেশি না কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, তার বিপি ফল করে গেছে, পালস, পেশেন্ট পেল হয়ে গেছে, পেশেন্ট ঘামাচ্ছে, পালস বেড়ে গেছে, বিপি কমে যাচ্ছে, তো বুঝতেই পারবে যে এটা পিপিএস। আর যে পেশেন্ট তোমার বাইরে থেকে পিপিএস নিয়ে আসে, এইসব দিয়েই তোমরা হিস্ট্রি নিবে, তার ডেলিভারিটা কেমন করে হয়েছিল, তার ব্লিডিং কে ছিল উপস্থিত, ব্লিডিংটা কেমন হয়েছিল, কতক্ষণ আগে ডেলিভারি হয়েছিল, কি পরিমাণ ব্লাড গেছে, তারা বলবে।
পেশেন্ট বলতে না পারলে অ্যাটেন্ডেন্ট বলবে। তারপর তুমি এক্সামিনেশন করে দেখবে, পেশেন্টের জেনারেল কন্ডিশন দেখলে বুঝতে পারবে। তারপর পারভেজানের এক্সামিনেশন করে দেখবে, চোখে দেখো কি পরিমাণ ব্লিডিং এখনো হচ্ছে বা আগে কি পরিমাণ হয়েছে, ভেজা কাপড় চোপড় তার ভেজা থাকবে, ক্লট থাকবে। বলা হয় যে তোমার এক মুঠ ক্লট, এক মুষ্টি, এক ফিস্ট, 1 ফিস্ট অফ ক্লটে 500 ml ব্লাড ক্যারি করে, মানে 500 ml ব্লাড সমান এক 1 ফিস্ট অফ ক্লট ইকুয়াল টু 500 ml ব্লাড। এটা মনে রাখবে। তাহলে এগুলো দেখে আমরা ডায়াগনোসিস করা খুবই ইজি, এটা ডায়াগনোসিস কোনো কঠিন কিছু না। এখন হলো আমরা কিভাবে এটা ম্যানেজ করব, আসল কথা হলো এটা ম্যানেজ কিভাবে করবো। গাল গল্প তো অনেক হলো, কারণ মানন সবকিছু জানলাম, এখন আমাদের সবার আগে হলো তাকে আমরা ম্যানেজ কিভাবে করব। এপিএস নিয়ে সরি পিপিএস নিয়ে পেশেন্ট এলো অথবা তুমি ডেলিভারি করতেছো আমাদের লেবার রুমে, ওই তখনই পিপিএস শুরু হলো, এখন কি করে ম্যানেজ করব। প্রথমে যেটা বলে কল ফর এক্সট্রা হেল্প, কারণ হলো কি এখানে অনেকগুলো কথা কাজ একসাথে করতে হবে, তোমার একার পক্ষে সম্ভব না, আমাদের হাত তো অনেকগুলো না, অনেক কাজ একসাথে করতে হবে, এই জন্য তুমি হেল্প রাখবে। হেল্প যে কোনো কেউ হইতে পারে, সিস্টার হোক, তোমার সিনিয়র হোক, তোমার জুনিয়র হোক, ইভেন স্টুডেন্ট থাকছে, তাকে ডাকে যেই হোক আমার হেল্প দরকার, তবে ভালো সিনিয়র ডাকাই ভালো। তোমার অ্যাভেলেবল না থাকলে কি করবে, যদি সবার আগে সিনিয়র কে ডাকবে, তোমাদের সিনিয়র, যদি সিনিয়র না থাকে জুনিয়র ডাকো, জুনিয়র না স্টুডেন্ট ডাকো, সিস্টার তো অবশ্যই ডাকতে হবে, মানে নার্স ডাকতে হবে। আয়াদেরকে অনেক সময় কাজে লাগানো যায়, হ্যাঁ পেশেন্ট একটু ধরার জন্য, উঠার জন্য, তোলার জন্য, দেখার জন্য অনেক সময় আয়াদের যাকে পাও তাকে ডেকে নিতে হবে। হ্যাঁ তবে অবশ্যই এক্সপার্ট হ্যান্ড ডাকার চেষ্টা করো, পেশেন্ট খারাপ কন্ডিশন তো এটা, মানে ভালো ম্যানেজমেন্ট হবে। আচ্ছা এক্সট্রা হেল্প আমরা নিলাম, তারপরে শাউট করতে থাকবে, শাউট কল না, শাউট ফর এক্সট্রা হেল্প, চিৎকার করতে হবে কারণ এটা খারাপ কন্ডিশন। তারপরে হলো সবার আগে যেটা করব, ইউটেরাসে হাত দিব, পার অ্যাবডোমিনালি ইউটেরাসটা ফিল করব। আমার ওপর শাউট করে আমি বসে থাকলাম, আরেকজন আসলে কাজ করবো, এটা না, আমার কাজ আমি করে যাই। হ্যাঁ ওটা ওই কাজ করতে করতে শাউট করি, ইউটেরাসের পার অ্যাবডোমিনালি ইউটেরাসকে ফিল করি, ফিল করতে করতে চিৎকার করি, এই ম্যাডাম, এই আপা আপা আসেন, অথবা জুনিয়র একটা স্টুডেন্ট কাজ করতেছে, তুমি একটু আসো তো, চিৎকার করতে থাকবে, পেশেন্টকে রেখে গিয়ে ডাকাডাকি করো না। তোমার হাত চলে যাবে অ্যাবডোমেন, পেশেন্টের অ্যাবডোমেনে, তুমি ইউটেরাসকে ফিল করো আর ডাকতে থাকো, ঠিক আছে। ইউটেরাসকে ফিল করলে যেটা হবে, তুমি যদি অ্যাটনিক কজ হয় পেয়ে যাবে, ইউটেরাস অ্যাটনিসিটি, ইউটেরাসটা রিল্যাক্স পাবে, কন্ট্রাক্টের একটা ইউটেরাস পাবে না, প্লাস এই সময় এই স্টেজে তো ইউটেরাস কন্ট্যাক্ট করে, হ্যাঁ তুমি ইউটেরাসের ভালো করে কন্ট্রোলে পাবে না, কন্ট্রাক্টেড ইউটেরাস পাবে না, অ্যাটনিক ইউটেরাস ডায়াগনোসিস হয়ে গেল। আরেকটা কি হলো, সাথে সাথে তুমি মেসেজ শুরু করলে ইউটেরাসে কন্ট্রাকশন আসে। তাহলে এই যে তুমি সামান্য একটা কাজ করলে, এটা অসামান্য অবদান। এসে তুমি যে পেটে হাত দিলে দ্রুত গিয়ে, এবং মুখে দিয়ে ডাকাডাকি করতেছ, নিচে দিয়ে হাত দিয়ে মেসেজ করো ইউটেরাসকে, উল্টাপাল্টা মেসেজ না, সুন্দরভাবে সিস্টেমিক ভাবে মেসেজ করো, মেসেজ করলে ইউটেরাইন কন্ট্রাকশনটা ফিরে। প্রথমে যেটা হলো তুমি অ্যাটনিসিটি বুঝতে পারলে, আর অ্যাটনিসিটি যখনই পাবে তুমি মেসেজ করা শুরু করো, মেসেজে যেটা হবে কি, ইউটেরাইন কন্ট্রাকশন আসলো, ব্লিডিং বন্ধ হয়ে যেতে পারে, এটুকু ম্যানুভারে ব্লিডিং বন্ধ হতে পারে। যদি কোনো সেগমেন্ট অফ ইউটেরাস, সরি প্লাসেন্টার কোনো পিস থেকে থাকে, তোমার এই মেসেজের সাথে সাথে ইউটেরাস কন্ট্রাকশনের সাথে সাথে আলগা হয়ে থাকলে ওটা বের হয়ে যাবে, ক্লট থাকলে ওটা বের হয়ে যাবে। এবার বুঝো তোমার মেসেজের কত গুরুত্ব। ইউটেরাইনের এই সাধারণ মেসেজটাতে তোমার প্লাসেন্টার যদি তোমার ইয়ে থাকে, ইভেন যদি তোমার অ্যাডারেন্ট যদি লেগেও থাকে, একটা প্লাসেন্টার পিস লেগে রইলো, তোমার এই মেসেজের জন্য এটা আলগা হয়ে এটা কন্টাক্ট করে বের হয়ে যাবে, ক্লট থাকলে সেটাও বের হয়ে যাবে। এটা হলো এই গুরুত্ব। আচ্ছা এখন হলো যেটা তুমি করলে দেখতেছো, এখন তোমার যে হেল্পাররা আসলো বা তুমি, এখন দুজন সবাই মিলেই কাজ করো, দ্রুত খুব, এগুলো কথা বলতে সময় লাগতেছে কিন্তু কাজ করতে হবে সেকেন্ডের মধ্যে। দুই হাতে দুইটা ওয়ার্ড বোর ক্যানুলা দিয়ে তোমার আইভি অ্যাক্সেস নিতে হবে, আইভি চ্যানেল শুরু করে দিলাম, ক্রিস্টালয়েড ফ্লুইড, যেমন সাধারণত আমরা নরমাল স্যালাইন দিব, হ্যাঁ হার্টম্যান সলিউশন থাকলে সেটাও দিতে পারি, অথবা নরমাল স্যালাইন দিব। এখানে ওই যে 5% গ্লুকোজ দিয়ে ডিএনএস, এগুলো আমরা পারতপক্ষে অ্যাভয়েড করব, কারণ এখন আমার ক্রিস্টালয়েড দরকার, তার বিপি রেজ করতে হবে, তার কম্পার্টমেন্ট ঠিক করতে, ফ্লুইড ম্যানেজমেন্ট ঠিকভাবে করা লাগবে এখানে। হ্যাঁ ক্রিস্টালয়েড ফ্লুইড শুরু করে দিলাম, তারপরে হলো সাথে সাথে কি করে, এটা এখন ফ্লুইড দিলে তো হবে না, ওই যখন আমি ভেনাস অ্যাক্সেস নিলাম তখনই ব্লাড দিয়ে দিতে হবে ফর ক্রস ম্যাচিং। যদি তার গ্রুপিং আগে থাকে আর তো দরকার নাই, গ্রুপিং করা লাগবে না। যদি এই পেশেন্টের গ্রুপিং না থাকে, সে গ্রুপিং এবং ক্রস ম্যাচিং দুইটাই এখন করতে হবে। ক্রস ম্যাচিং হলে বিফোর ব্লাড ট্রান্সমিশন ক্রস ম্যাচিং করতে হয়, তোমরা জানো, সন্ধানী করো অনেকেই।
কাজেই ওই যখন আইভি চ্যানেল দিবা তখনই ব্লাড নিয়ে দ্রুত এটা পাঠিয়ে দিতে হবে। গ্রুপিং না থাকলে গ্রুপিং করবে, গ্রুপিং যদি থাকে ক্রস ম্যাচিং এর জন্য পাঠিয়ে দাও এবং দ্রুত শাউট করবে ব্লাডের জন্য। এবার দেখো আমাদের এখানে ব্লাডের কত দরকার। এখন হলো পার্টি করে থাকে বোকা বা চিনে না বা ফাঁকিবাজ, চলে যায়, রেখে চলে যায়, তখন ওই ইন্টার্ন ডাক্তার তোমাদের উপর বা মিড লেভেল বা আমরা সবার উপর দিয়ে দেয়। সন্ধানীতে ফোন করো, সন্ধানীর ফোন অলওয়েজ আমাদের ওখানে থাকে, সন্ধানীতে ফোন করো অথবা ব্লাড ব্যাংকে চলে যাও, ব্লাড ব্যাংকে ইয়ে করো। অনেক সময় তোমরা রিক্স বন্ড দিয়ে আনো যে আমি পরে ব্লাড দিবে, একটা ব্লাড দিয়ে দেয়, এরকমও চলে। অনেক সময় তো নিজেরাই ব্লাড দেয়, ডাক্তাররা অনেকেই ব্লাড দিয়ে হেল্প করে। এই সেটা এগুলো বাইদি বাই বললাম। এখন হলো তোমার আমার শাউট করতে হবে এখন ব্লাডের জন্য, কারণ ব্লাড ব্লিডিং হচ্ছে, ব্লাড ফর ব্লাড আমার দিতে হবে, যতই টেকনিক করি না কেন ব্লাড তো আলটিমেটলি দিতেই হবে। হ্যাঁ, ব্লাডের জন্য পাঠিয়ে দিলাম। একটা স্টেজ, এই স্টেপে বাদ দিয়ে কথা বলে হবে না, এবং করতে হবে, মুখেও বলতে হবে, পরীক্ষা বলতে হবে, কাজও করতে হবে। অবশ্যই পেশেন্টকে ক্যাথেটার করতে হবে, অবশ্যই ক্যাথেটারাইজ করতে হবে, তার ইউরিন আউটপুটটা দেখতে হবে, কারণ ইউরিন আউটপুটের উপর ব্লিডিং এর ব্যাপক ইফেক্ট আছে। রিনাল ফাংশন তার খারাপ হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং ডিউ টু হাইপোভলিমিয়া। কাজে ইউরিন আউটপুট দেখতে হবে। আর এই পেশেন্টটা যদি ফুল ব্লাডার থাকে ইউটেরাস কন্টাক্ট করবে না, একদম মুখস্থ রাখো এই কথাটা। ফুল ব্লাডার যদি থাকে এটাও কিন্তু অ্যাটনিক ইউটেরাসের একটা কজে দেওয়া উচিত ছিল, না থাকুক আমি বললাম। ব্লাডার যদি ফুল হয়ে থাকে ইউটেরাস কন্ট্রাকশন ঠিক ইউটেরাইন কন্ট্রাকশন আসবে না। অনেক সময় এমনও দেখছি, আমার প্র্যাকটিক্যাল ইয়ে আছে, এক্সপেরিয়েন্স আছে, ব্লিডিং হচ্ছে ভালোভাবে ম্যানেজ করে একটা পেশেন্টকে উপরে পাঠানো হয়েছে, কতক্ষণ পরে দেখা যায় এমন ব্লিডিং। আমি ক্লাস নিচ্ছিলাম, স্টুডেন্টদের ক্লাস নিচ্ছিলাম, তখন তো মিড লেভেল একজন এসে, আমার ইউনিটেরও না, দেখে বললো ম্যাডাম আমাদের এই পেশেন্টটা খুব একটু ব্লিডিং করতেছে, একটু দেখেন না এসে। হ্যাঁ, আমি বললাম এটা কিভাবে ম্যানেজ হয়েছে, বলে হ্যাঁ লেবার রুমে ম্যাডাম সবকিছু দেওয়া হয়েছে, ম্যানেজ হয়েছে। আমি বললাম তুমি সোজা গিয়ে ক্যাথেটারটা করো তো। আমি একটু ফিল করলাম গিয়ে, মনে হয়েছে ব্লাডারটা ফুল। ক্যাথেটার করার সাথে সাথে ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। এটা একটা উদাহরণ দিলাম, এই গল্পটা এই জন্য করলাম যেন তোমাদের মনে থাকে। এদের ক্যাথেটার করতে হবে, ফুল ব্লাডার ফুল রাখা যাবে না। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সবই গুরুত্বপূর্ণ, ইউরিন আউটপুট আমাকে দেখতে হবে। যে পেশেন্ট শকে যেতে পারে, যার হাইপোভলিমিয়া যে ব্লিড করছে, তার ইউরিন আউটপুট আমাকে মেজার করতে হবে। অবশ্যই ক্যাথেটার বাদ দিয়ে রে বাবা তোমরা কেউ এটার ম্যানেজমেন্ট বলতেই শোনা। যে কয়টা কথা বলা হচ্ছে সবকিছু ইম্পর্টেন্ট এখানে কিছুই। আর পেশেন্টের ভাইটাল সাইন গুলো দেখতে হবে। বসে বসে এখন পালস আর বিপি টিপলাম তাও হবে না, একসাথে সব করা লাগবে। পালস দেখো, যদি তুমি একলা না পড়ো আরেকজনকে বলো ভাই তুমি একটু পালস বিপিটা দেখো না। হ্যাঁ, তার পালস বিপি, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট আছে, তারপরে হলো পালস অক্সিমেট্রি লাগাই দিব আমরা, তার অক্সিজেন স্যাচুরেশন আমরা দেখতে থাকবো। এই হলো আমরা জেনারেল ম্যানেজমেন্ট করে ফেললাম। ঠিক আছে, তাহলে যদি বাইরে থেকে আসে সেখানে একটু অ্যাড করতে হবে। এই ইন দি মিন টাইম আমরা যদি বাইরে থেকে রুগীটা আসে তার একটা শর্ট হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নেওয়াটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ঘটনাটা কি হয়েছে তোমার বুঝতে হবে। হ্যাঁ, এটা হলো তার জেনারেল ম্যানেজমেন্ট। এখন হলো আসল জায়গায় আসো, আমরা কি করব। ওই যে আমি হাত দিয়ে ডাকলাম, এখানে হলো যদি আমি অ্যাটনিক পেয়ে থাকি প্রথমে হাত দিয়ে, এখন আমি অ্যাটনিক্যাল লাইনে ম্যানেজমেন্টে চলে যাব। যদি আমি দেখি না না ইউটেরাসটা কন্ট্রাক্টেড আছে, তাও ব্লিডিং হচ্ছে, ওই যে প্রথম যে আমি হাত দিলাম তাও ব্লিডিং হচ্ছে, তখন আমার মাথায় প্রথমে আসবে যে ট্রমা আছে, কোথাও ট্রমা আছে। হ্যাঁ, যে কোনো জায়গায় ট্রমা আছে। যদি ইউটেরাস কন্ট্রাক্টেড, একটা ইউটেরাসের ট্রমা নাই। ট্রমা থাকতে পারে সার্ভিক্সে, ভেজাইনাতে থাকতে পারে, পেরিনিয়ামে থাকতে পারে, প্যারাউরেথ্রাল লিজনে থাকতে পারে। সেই হিসেবে আমি এক্সামিন করে দেখব। সার্ভিক্স আমি পরীক্ষা করে দেখব, সার্ভিক্স ব্রড লাইটে বেশি করে ভালো লাইট দিয়ে, স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে। মনে রাখো প্রতিটা কথা গুরুত্বপূর্ণ, ক্লাসে যারা না আসতো তারা বুঝবা। এটা কি ধরনের ছবি দিছে রে, কি মোহাম্মদ একজন এরকম ছবি, হাবি জাবি ছবি কিন্তু দিও না, হয় তোমাদের প্রোফাইল পিক দিও বা অন্য কিছু। আমি কোনো উল্টাপাল্টা জিনিস ক্লাসে দেখতে পাই না। গত ক্লাসে একবার ইনসিডেন্ট ঘটছে, ওটা নিয়ে অনেক কথা হয়েছে, আমার ডিপার্টমেন্ট ম্যানেজ করতে কষ্ট হয়েছে। এখন মোহাম্মদ নামে কার একটা প্রোফাইল পিক দেখতেছি, এই ধরনের পিক দিবা না, ক্লাস ইয়ারকির জায়গা না। এবং আজকে যারা অ্যাবসেন্ট রয়েছে আমি রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করতেছি, যারা অ্যাবসেন্ট আছে তোমাদের ফলাফল খারাপ হবে, পার্সেন্টেজ খারাপ হবে। এই ধরনের এই মোহাম্মদ নামে যার প্রোফাইল দেখতেছি এটা সরাও, এরকম প্রোফাইল দিবা না। ক্লাসকে ক্লাসের মতো দেখতে হবে, এটা গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, তারপরে হলো তাহলে তোমার ট্রমেটিক কজ, যেটা এখনো সরতেছে না মোহাম্মদ, তুমি সামনে থেকে এটা সরাও যে কোনো ভাবে হোক, অথবা তুমি অন হয়ে যাও, তাহলে তোমার ছবি এটা চলে যাবে। ম্যাম ওই ছবিটা সরাইতে হলে ম্যাম ইয়ে করতে হবে, লিভ নিতে হবে। আমি কি লিভ নিয়ে তারপর আবার জয়েন দেব? তুমি ক্যামেরা অন করে দাও, তাহলে এটা আর আমি দেখবো না। তোমরা মনে হয় জানো না, একটা পিক নিয়ে গতবার খুবই সমস্যা হয়েছে, ক্লাস বন্ধ করার উপক্রম হয়েছিল। আমি সবার কাছ থেকে, টিচারদের কাছে ক্ষমা চেয়ে আমি ক্লাসটা অন রাখছি তোমাদের, এবার যেন এরকম কোনো কিছু না হয়। ঠিক আছে, সবাই এটা তোমার এটা কোনো খারাপ কিছু না, কিন্তু এমন করে খারাপ জিনিস চলে আসে,
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হলো হ্যাঁ, তাহলে কি হলাম, আমরা ট্রমাতে গেলাম। তো সার্ভিক্সকে আমরা ভালো করে দেখবো, এক্সামিনেশন করবো লাইট নিয়ে এবং স্পন্দনিক ফোর্সেপ দিয়ে ধরে ধরে পুরোটা সার্ভিক্স তখন একদম নর্মাল সার্ভিক্সের মতো থাকে না, তোমার ডেলিভারি পরে সার্ভিক্সটা কাটেনের মতো পড়ে থাকে, লুজ টিস্যুর মতো পড়ে থাকে। এটাকে পুরোটা রাউন্ড ঘুরে ঘুরে পুরোটা স্পন্দনিক ফোর্সেপ দিয়ে ধরে ধরে, দুইটা ফোর্সেপ নিব, দুইটা দিয়ে ধরে ঘুরে ঘুরে নিচে দিয়ে স্পিকুলাম ইউজ করতে হবে, হেল্পার লাগবে, দেখবো কোথাও টিয়ার আছে কিনা, টিয়ার থাকলে সাথে সাথে আমরা ইন্টাররাপ্টেড সুচার দিয়ে টিয়ারটা রিপেয়ার করে আসবো। ইন্টাররাপ্টেড সুচার দিয়ে ক্যাথেটা কি জানো, ক্যাটগার্ড এবং ইন্টাররাপ্টেড সুচার দিয়ে টিয়ার বন্ধ করে আসবো, দেখা যাবে ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে টিয়ার থাকলে সাথে সাথে ভেজানেতে লেসারেশন থাকতে পারে, অথবা সার্ভিক্সে নাই ভেজানেতে আছে, ভেজানেতে বেশি হয় লেসারেশন, সেখানেও আমরা যদি পাই ওই ব্লিডিংটা আমরা স্টেজ মানে সেলাই দিয়ে দিয়ে সুইটার দিয়ে দিয়ে আমরা ব্লিডিং বন্ধ করার চেষ্টা করব। অনেক সময় তোমার লেসারেশনটা একদম ওয়াইড স্প্রেড লেসারেশন হয়ে যায়, সেলাই দেওয়ার মতো থাকে না, তখন আমরা টাইট প্যাক দিয়ে দিই ভেজানাতে। ঠিক আছে, আসো নিচের দিকে পেরিনিয়াম দেখি। পেরিনিয়াম সব জায়গাটাই দেখতে হবে, কোথায় কোথায় এক জায়গায় পেলে আরেক জায়গায় দেখবো না এমন না, এটা মনে রাখবা। হ্যাঁ, সব পুরোটা জায়গায় আমরা ট্র্যাকটা পুরোটাই আমরা চেক করবো কোথা থেকে ব্লিডিং আসছে, যেখানে ব্লিডিং পাই সেখানে স্টিচ দিব, ওই ইনজুরি যেটা আছে সেটাকে বন্ধ করে আসবো, ব্লিডিং ভেসেল ধরবো, ব্লিডিং ভেসেল টাই করব, যেখানে ইনজুরি পাই সেটাকে আমরা সেলাই দিয়ে হিমোস্ট্যাটিক সুচার দিয়ে বন্ধ করে আসবো, মনিটর করবো, এরপরে এটা মনিটর করতে থাকবো। এই হলো চলে গেল আমার ট্রমেটিক কজের ম্যানেজমেন্ট। আমি আবার চলে আসি অ্যাটনিক। অ্যাটনিকটা আমি প্রথমে হাত দিয়ে আমরা ডায়াগনোসিস করে ফেললাম, অ্যাটনিক ইউটেরাস পেলাম, তখন হলো আমি যেটাকে আর মেসেজ করতেই থাকি, সাথে আমরা ইউটেরোটনিক ড্রাগ দিব। ইউটেরোটনিক ড্রাগ মানে অক্সিটোসিন ড্রাগ, একটু আগে আমি বলেছি অক্সিটোসিন ড্রাগ সবকটা এখানে ইউজ করবো, ইউটেরোটনিক অথবা অক্সিটোসিন ড্রাগ। কি কি আছে, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং আর্গোমেট্রিন, এগুলো পরীক্ষায় বলতে হয়, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আর্গোমেট্রিন। এখানে তোমরা হাঙ্কি পাঙ্কি এটা সেটা বলা শুরু করে দাও, প্রোস্টাগ্ল্যান্ডিন বলে ফেলবা, ব্রড হেডিং এ প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা না বলে তোমরা প্রোস্টাগ্ল্যান্ডিনের বিভিন্ন ব্রাঞ্চ বলা শুরু করো, এটা না বলে বলবা অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আর্গোমেট্রিন, এই তিনটা হলো অক্সিটোসিন ড্রাগ। এইখানে এই তিনটার ইউজ করব, তিনটাকে এই ক্ষেত্রে আমি ইউজ করব, কারণ আমরা ব্লিডিং দেখতে চাই না, কোনোভাবে ব্লিডিং হতে পারে না, আমাদের মায়েরা অত স্ট্রং না যে ব্লিডিং হবে আর আমি বসে বসে দেখবো। তিনটে একসাথে ইউজ করব। কি করব, ওই যে আমার ফ্লুইড লাগাইছি দুই হাতে, একটা ফ্লুইডের ভিতরে 1000-এর মধ্যে 40 ইউনিট, মানে যত বেশি দিতে পারি প্রয়োজন অনুযায়ী দিব, 10 হইতে 40 ইউনিট পর্যন্ত বেশি করে আমরা দেই, অক্সিটোসিন দিয়ে দিলাম একটা ফ্লুইডে। তারপরে হলো সরাসরি আইভি রোটে আমরা কি দিতে পারি, মেথাডজিন মানে আর্গোমেট্রিন দিয়ে দিব, 0.2 মিলিগ্রাম আইভি দিয়ে দিব স্লোলি, এটা স্লোলি দিতে হয়, র্যাপিড দিলে সমস্যা হয়, বমি টমি হয়ে যায়, পেশেন্টের খারাপ লাগে। আর পার রেক্টালি দিয়ে দিব আমরা মিসোপ্রোস্টল। মিসোপ্রোস্টল সম্বন্ধে আলাপ হয়েছে কিনা জানি না, এটা হলো ওয়ান টাইপ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, এটা আমরা পার রেক্টালি দিয়ে দেব। পারভেজানালি দিয়ে দিলে কি হবে, এটা ব্লিডিং এর সাথে ধুয়ে চলে আসবে, বাইরে চলে আসবে, এই জন্য পার রেক্টালি দিব, রেক্টামে ব্লাড সার্কুলেশন খুব ভালো, ওখানে ভালোভাবে এটা অ্যাবজর্পশন হবে। তাহলে তিনটা অক্সিটোসিন ড্রাগ ইউজ করে ফেললাম। অক্সিটোসিন যেটা সেটা দিয়ে দিলাম আমি ফ্লুইডে, আর তারপর হলো আর্গোমেট্রিন দিয়ে দিলাম আইভি, আর পার রেক্টালি দিয়ে দিলাম কি, মিসোপ্রোস্টল মানে প্রোস্টাগ্ল্যান্ডিন E1। আচ্ছা, এটার পরিমাণ কি হবে, 600 to 1 গ্রাম, 600 to 1000 মাইক্রোগ্রাম। মিসোপ্রোস্টলের ইউনিট হলো মাইক্রোগ্রাম, মনে রাখবা মিসোপ্রোস্টলের ইউনিট মাইক্রোগ্রাম, আর যত ওষুধ পড়বা এখানে যত মেডিসিন সবগুলো ম্যাক্সিমাম থাকে মিলিগ্রাম, আর একটা আছে গ্রাম, সেটা ম্যাক্সাল, আর মাইক্রোগ্রাম হলো মিসোপ্রোস্টল, মনে রাখো, এগুলো বলতে গিয়ে ইউনিট ভুল করে ফেলো তোমরা। 600 to 1000 মাইক্রোগ্রাম পর্যন্ত আমরা পার রেক্টালি ইউজ করতে পারি, এটা খুব ভালো কন্ট্রাকশন করে ইউটেরাসকে। এই তো যদি পিওর অ্যাটনি হয়, শুধুমাত্র অ্যাটনি হয়ে থাকে, সিম্পল এটা ভালো হয়ে যাবে, ইভেন আমার ওই প্রথমবারের মেসেজেও ভালো হয়ে যেতে পারে। তাতেও যদি না হয়, আমি আর সব ধরনের অক্সিটোসিন ড্রাগ দিলাম, হয়তো থেমে যেতে পারে, যদি না থামে ইন দি মিডিয়াম আমি পেশেন্টকে আবার ইভালুয়েট করব, পালস বিপি এগুলো দেখবো, টেম্পারেচার দেখবো, তার ব্লাড স্টার্ট করে দিব, ব্লাডের জন্য যে প্রায় শাউট করলাম, ব্লাড দিয়ে দিব। এখনো কোনোভাবে ইউটেরাসটা কন্টাক্ট করে না, তখন কি করে, এখন আমাকে ইউটেরাসটা দেখতে হবে, এক্সপ্লোরেশন অফ দি ইউটেরাস, মানে এর ভিতরে কোনো কিছু রয়ে গেছে কিনা, কোনো প্লাসেন্টা, ক্লট, টিস্যু এগুলো রয়ে গেছে কিনা। তারপর হলো আমার অক্সিটোসিন ড্রাগটা চলতে থাকুক, আমি একটু দেখলাম, আবার একটু এক্সপ্লোর করলাম কোথাও ভুল হলো কিনা, নাকি কোথাও ট্রমেটিক কজ রয়ে গেছে, হ্যাঁ ইউটেরাসের ভিতরে কিছু রয়ে গেল কিনা। তারপরে দেখা যায় আমার সবই তো তোমার ইউটেরোটনিক ড্রাগ, অক্সিটোসিন ড্রাগ গুলো চলছে, কোনো মতে কন্ট্রাকশন কম, মানে কন্ট্রাকশন আসছে না, এখন আমরা করব ইউটেরাইন ট্যাম্পোনেট। ইউটেরাইন ট্যাম্পোনেট আগে এটা এখানে ইউটেরাইন প্যাক করা হতো, তোমার ইয়ে দিয়ে রিবন প্যাক দিয়ে
ইউটেরাসের ভিতরে ঢুকায় একদম সমস্ত কর্নারে কর্নারে ঢুকায় ইউটেরাসের ভিতরে প্যাক ঢুকাই দেওয়া হতো আগে। এখন এটা দ্বিতীয় কষ্ট সময় লাগে এবং এটা খুব পারফেক্টলি কাজ করে না। সেটা দূর করার জন্য আমাদের দেশে একটা ইন্টারভেনশন হয়েছে, একটা ইভেন্ট আবিষ্কার হয়েছে, সেটা হলো বেলুন টেম্পোরেট। তার মানে কন্ডম দিয়ে, যে কন্ডম আমাদের ওই যে ব্যারিয়ার মেথড হিসেবে যেটা ইউজ করা হয় সেটাকে ইউজ করে আমাদের এক ম্যাডাম সাইবা ম্যাডাম, উনি এটা আবিষ্কার করেছেন, যেটা তোমার নেট দুনিয়ায় তুমুল তোলপাড় সৃষ্টি করছে এবং এই টেম্পোনেটের ইউজে অনেক পিপিএস কমে গেছে। সাধারণ একটা কন্ডম দিয়ে আর প্লেন একটা ক্যাথেটার দিয়ে, কন্ডমটা ভিতরে ঢুকাই দিয়ে আর ক্যাথেটার একটা প্লেন ক্যাথেটার দিয়ে এটার ভিতরে ফ্লুইড দেওয়া হয়, ফ্লুইড দিয়ে এটাকে ঘুলানো হয়, ইনফ্লেট করে ইউটেরাসের ভিতরে যদি ফুলিয়ে দেওয়া হয়, এটা ইভেনলি চারদিকে প্রেসার দিয়ে সাইনাস গুলোকে ক্লোজ করে দেয়, ব্লিডিং বন্ধ হয়ে যায়। এটা হলো ইউটেরিন টেম্পোনেট। এটা মনে রাখবা আমাদের দেশের আবিষ্কার। ঢাকা ফ্লুইডের মতো আমাদের একটা আবিষ্কার অর্জন, ম্যাডাম এটার জন্য 21 পদক পেয়েছে এবং সারা দুনিয়া এটাতে মানে সারা পড়ে গেছে। এই ইউটেরাইন টেম্পোনেট সিম্পল বেলুন দিয়ে আবিষ্কার করার জন্য অনেকে অনেক টেকনিক ইউজ করছিলেন, পারেন নাই, কিন্তু ম্যাডামে এটাকে সিম্পল একটা কন্ডম এবং একটা প্লেন ক্যাথেটার দিয়ে জিনিসটা করতে পারছে। এটা মনে রাখবে, এটা নিয়ে অনেক গল্প আছে, এটা বলার মতো একটা জিনিস। ঠিক আছে, তাহলে বেলুন টেম্পোনেট করলে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা সাকসেসফুলি ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, একটা কন্ডম ঢুকাই দেওয়া হবে ইয়ের সাথে, প্লেন ক্যাথেটারের সাথে কন্ডমটাকে সুতা দিয়ে বেঁধে ইউটেরাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে, আর যে ক্যাথেটারের যে ওপেন যে মুখটা আছে ওটার সাথে ফ্লুইড ইনফিউশন আর কি কানেক্ট, ইনফিউশন টিউব দিয়ে কানেক্ট করে দেওয়া হয়। তখন ওইভাবে ফ্লুইডটা গিয়ে যতটুকু ক্যাপাসিটি ইউটেরাসের ঠিক ততটুকু ভরার পর ফ্লুইড আর যায় না। তারপরে কন্ডমের মুখটা বেঁধে বন্ধ করে রেখে আর নিচ থেকে ভেজানা দিয়ে আর একটা প্যাক দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে রাখা হয়, টাইট প্যাক দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়। এটা সাধারণত একদিন বা ঘটনাক্রমে মানে কেস অনুযায়ী কখনো 48 আওয়ার্স করে খোলা হয়, ইউজুয়ালি 24 আওয়ার্স পরে এটা খুলে দেওয়া হয়। এই যে এটা প্রেসার দিয়ে রাখে, তো ব্লিডিং অনেকখানি বন্ধ হয়ে যায়। এখন যদি দুর্ভাগ্য থাকে দেখা গেল আমার টেম্পোনেটও কাজ করলো না, তখন আমাকে সার্জিক্যাল মেথডে চলে যেতে হবে। ঠিক আছে, আর এছাড়া আর কি করা যায়, বাইম্যানুয়াল কম্প্রেশনের কথাও বলা হয়। যদি আমরা টেম্পোনেট দিয়ে বাইম্যানুয়াল কম্প্রেশন লাগবে না, বাইম্যানুয়াল কম্প্রেশন এওটিক কম্প্রেশন, অ্যাবডোমিনাল ওয়াল থেকে এওটাতে টাইট করে কম্প্রেশন দিয়ে ধরে রাখো কিছু সময়। এটা হলো তুমি কিছু সময়ের জন্য অন্য প্রসিডিউর গুলো করতে সারাদিন কি অ্যাবডোমিনাল এওটাতে প্রেসার দিয়ে রাখতে পারবা? অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে থ্রো অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল এটাতে প্রেসার দিয়ে তুমি অন্তত ইনস্ট্যান্ট ব্লিডিংটা কমাও। অথবা ইউটেরাসে বাইম্যানুয়াল আর ভেজানালে এক হাত দিয়ে অ্যাবডোমিনাল ওয়ালে একটা হাত দিয়ে দুই হাতের মাঝখানে ইউটেরাসে কম্প্রেস করো। এগুলো লাগে না যদি আমরা টেম্পোনেট করি, এগুলো লাগবে না। ঠিক আছে, টেম্পোনেট করলে ব্যাপারগুলো আর তেমন একটা আসে না। এখন টেম্পোনেট ফেল হয়ে গেলে আমরা সার্জিক্যাল প্রসিডিউরে যাব। প্রথমে বলে স্টেপ ওয়াইজ রিভাস্কুলারাইজেশন অফ ইউটেরাস, মানে ইউটেরাসের যদি ভাস্কুলার কানেকশন কাট আপ করে দিলাম তাহলে আর ব্লিডিং হবে না। এটা হলো আমাদের থিম। তাহলে কি করতে হবে, ইউটেরাইন ভেসেল এবং ওভারিয়ান ভেসেল থেকে কিন্তু ওভারিয়ান যে আর্টারিগুলো আছে এটা ইউটেরাইন আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে, তো অ্যানাস্টোমোসিসের জায়গাটাও বন্ধ করতে হবে, ইউটেরাইন ভেসেলকে ক্লোজ করে দিতে হবে। বাইলেটারালি দুইটা করে দিলে ইউটেরাসের সাপ্লাই বন্ধ হয়ে গেল, তখন ব্লিডিং বন্ধ হইতে পারে। আচ্ছা, হয়ে গেলে তো হইলে আর কিছু নাই। যদি না হয় তখন হলো আমরা কি দিব, বিলিঞ্চ মানে একটা সুতার আছে যে মানে কম্প্রেশন সুতার বলে, কোনো মতে ইউটেরাসটাকে আর কি সেলাই টেলাই দিয়ে বেঁধে বাইরে থেকে আর কি এটাকে কন্টাক্ট করা। এটাকে একটা নাম আছে বিলিঞ্চ বার্ডস সুতা, বিলিঞ্চ বার্ডস সুতা। এটা হলো এটা প্রসিডিউরটা এখন বলা সম্ভব না, ছোট ক্লাসে বলা যাবে না, আর একদিন বলবো এটার প্রসিডিউর। এটা হলো অ্যান্টেরিয়র ওয়াল থেকে শুরু করে কাঁথা স্টিচের মতো একটা ভান্ডার দিয়ে পোস্টেরিয়র ওয়ালে যায়, দুই দিক থেকে শুরু করে, দুই দিক থেকে গিয়ে পরে এটাকে সুতাটাকে টান দিয়ে টাইট করে বেঁধে দেওয়া হয়। এটা হলো বিলিঞ্চ বার্ডস সুতা, মানে এটা ইউটেরাসকে কন্টাক্ট করানো, জোর করে কন্টাক্ট করানো আর কি। এটা দিয়ে যদি বন্ধ হয় স্টেপ হলো আমরা, এরপরের আমাদের স্টেপ নাই। এরপরে স্টেপ বলা হয় লাইগেশন অফ অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এটা খুব টাফ ব্যাপার, এটা অনেক কোনো বিশেষ করে সার্জনরা তেমন পারে না। এটা এটা এখানে বলবা, এটা তোমরা আগে বলে ফেলো, সবসময় বলার আগে এটা বলো। এটা কঠিন ব্যাপার, এটা করা তো সোজা না। এটা বিলিঞ্চের পরে বলো, লাইগেশন অফ অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এটাও যদি সম্ভব না হয় বা করলাম হইলো না অথবা করতে পারি নাই, করলাম ব্লিডিং বন্ধ হলো না অথবা আমি করতেই পারি নাই, আরেকটা বলো নতুন হলো এম্বোলাইজেশন অফ ভেসেলস, এম্বোলাইজেশন অফ ভেসেলস এর কথা বলা হয়। তারপরে ওটাও যদি কাজ না হয়, সবসময় আর্টারিয়াল এনজিওগ্রাফিক আর্টারিয়াল এম্বোলাইজেশন আমি করতে পারবো। আমার তো এসব সিস্টেম আমাদেরই নেই, আমাদের হাসপাতালে নেই। এটা তোমাদের জানার জন্য বললাম। এটা এখানে আমরা ফেল হলে আমরা হিস্টেক্টমি করে ফেলবো। ঠিক আছে, এখানে ফেল হলে আমরা হিস্টেক্টমি করে ফেলবো মাকে বাঁচানোর জন্য, মানে ইউটেরাসটা ফেলে দিব।
আচ্ছা, সময় নাই, আমাদের সময় ওভার হয়ে গেছে। এ হলো আমার প্রাইমারি পিপিএস এর ম্যানেজমেন্ট হয়ে গেল, কম্বিনেশনের ম্যানেজমেন্টও হয়ে গেছে একসাথে। আরেকটা কাজ হলো তোমার ডিআইসি, মানে ব্লাড কোয়াগুলোপ্যাথি হলে ফ্রেশ ব্লাড দিব, প্লেটলেট দিব, হ্যাঁ, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব, যেখানে যেটা ডেফিসিয়েন্ট আছে, যেটা প্রয়োজন আছে সেটা করব, সেটা দিব। তবে আমাদের এজ এ হোল ট্রিটমেন্ট হলো, যদি একেবারে এখনই ব্লাড এনে এখনই ফ্রেশ ব্লাড দিতে পারি, এটাতে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো থাকে, ব্লাড ভলিউমও ম্যানেজ হয়, সবকিছু মেনটেন হয়। এটা চেষ্টা থাকবে আমাদের ফ্রেশ ব্লাড দিতে। হ্যাঁ, তারপরে হলো আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এখানে যেটা ডেফিসিয়েন্ট আছে, প্লেটলেট যদি কম থাকে প্লেটলেট দিতে পারি, এভাবে ম্যানেজ করব। তারপরে হলো তোমার আর কি, আর কোয়াগুলোপ্যাথি, এই তো কম্বিনেশন হয়ে গেছে। তো সব কজের মোটামুটি ম্যানেজমেন্ট বলে হচ্ছে আমরা সেকেন্ডারি পিপিএস এ চলে যাই। সেকেন্ডারি পিপিএস এর হলো কজ গুলো পড়বা, পরীক্ষায় আসে। ম্যানেজমেন্ট হেমোরেজ মানে ম্যানেজমেন্ট একই রকম হবে, মনে রাখবে। এই যে এরকম ম্যানেজমেন্ট বলে গেছি মোটামুটি এই ধরনের হবে। এখানে একটু কজ অনুযায়ী কিছুটা আগাইতে হবে। এখানেও রিটেন বিট প্লাসেন্টা কোটিলিডন থাকতে পারে, মেমব্রেন থেকে যেতে পারে, ইনফেকশন একটা মেইন আন্ডারলাইং কজ, মেইন কজটা কিন্তু ইনফেকশন। আর প্লাসেন্টার টিস্যু এগুলো থেকে গেলে এখানেও তো ইনফেকশন, ইভেন ইনফেকশন হয়ে ব্লিডিং হয়, মনে রাখবা। ইনফেকশন এখানে খুব বড় একটা কজ, প্লাসেন্টাল টিস্যু থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে। তারপর হলো সেপারেশন অফ দ্য স্ল্যাব, কোনো মানে সেলাই দিয়ে আসছে আগে আমি কোনো একটা ইয়েতে ইনজুরিতে, সেটা আবার ইনফেকশন হয়ে স্ল্যাব হয়ে ওভারিয়ান, ইভেন একই রকম ভাবে তোমরা করতে পারে কোথায় ওভার ইয়েতে আমরা ওভারিয়ান সেকশন করি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, আমরা সময় শেষ, এটা শেষ করে দিই। সিজারিয়ান সেকশনের পরেও এরকম হতে পারে, সিজারিয়ান দেওয়া হয়, এটা তো ধরনের ব্লিডিং করতে পারে। তোমার কখনো কখনো রেয়ারলি উড্ডল ব্লিডিং হতে পারে। ধরো কেউ তো তার মিল্ক সাপ্রেশনের জন্য এস্ট্রোজেন খেলো, তখন এস্ট্রোজেনটা উইথড্র করলো, এস্ট্রোজেন খাওয়া শেষ করলো, তখন ওটাতে উড্ডল ব্লিডিং হতে পারে। এগুলো আনলাইকলি কজ, তেমন না। অথবা ওখানে যদি কোনো ডিজিজ থাকে, যেমন সার্ভাইকাল কার্সিনোমা বা সার্ভাইকাল পলিপ, প্লাসেন্টাল পলিপ, ইনফেক্টেড ফাইব্রয়েড, হ্যাঁ, এসব যদি থাকে তাইলেও ব্লিডিং হতে পারে। তাহলে এগুলো হলো সেকেন্ডারি পিপিএস এর কজ। ইয়ে হওয়া তোমার ডায়াগনোসিস করা খুবই সহজ, সেই তো ব্লিডিং হিস্ট্রি থাকবে, আগের ডেলিভারি হিস্ট্রি থাকবে, এরপরে ফলোইং পারভেজনাল ব্লিডিং হচ্ছে উইদিন পিপেরিয়ান, এটা থেকে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। তার পাশ দেখবো বিপি দেখবো, জেনারেল কন্ডিশন দেখে ডায়াগনোসিস হয়ে যাবে। তার সাথে একটা অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করে দেখবো কোনো প্লাসেন্টাল টিস্যু, ব্লাড ক্লট এগুলো ভিতরে কোনো কিছু রয়ে গেছে কিনা। তারপরে হলো তোমার আমার ডায়াগনোসিস হয়ে গেলে এটা একই রকম, এখানেও শাউট করা লাগবে, এখানেও হিমোরেজ একই রকম, এখানেও হিমোরেজ। এখানে বলা হয় যে এখানে ব্লিডিংটা সাধারণত কম হয়, বেশি হইতে পারে। কম হয় এটা বলে বসে থাকলে হবে না, ব্লিডিং এখানেও বেশি হতে পারে। এখানে যেটা করবে হলে আমরা অ্যান্টিবায়োটিক দিব, ওই যে আমি একটা কথা বললাম, অ্যান্টিবায়োটিকটা মাথায় রাখতে হবে। ওখানেও অ্যান্টিবায়োটিক দিব, পিপিএসসি তে এত ম্যানোভার করবো, অ্যান্টিবায়োটিক মাস দিতে হবে। কিন্তু এখানে সেকেন্ডারি পিপিএস মাথায় আমার খেলবে কোথাও না কোথাও ইনফেকশন আছে, তখন আমি অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে, অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে তোমরা জানো সবসময় এটার ওখানকার যেখানের জন্য আমার হচ্ছে ব্লিডিং, সেখানকার সোয়াব নিয়ে আমার কালচার সেন্সিটিভ পাঠাতে হবে। তাহলে কোথায় হাইভাজানাল সব অথবা সার্ভাইকাল সব, হ্যাঁ, নিয়ে আমরা কালচার নিয়ে রাখবো। এরপর আমি অ্যান্টিবায়োটিকটা শুরু করবো, কারণ এটা নিয়ে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আমি সোয়াব পাঠিয়ে লাভ হবে না। সোয়াবটা তাড়াতাড়ি নিয়ে তারপর আমি অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করব, কভারিং গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এন্ড অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, যেমন সেপ্ট্রাএক্সন ইনজেকশন, ধরো এক্সাম্পল দিলাম, ইনজেকশন সেপ্ট্রাএক্সন দিলাম, সাথে মেট্রোনিডাজল ইনজেকশন দিব। ঠিক আছে, এইভাবে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করব, তাকে ফ্লুইড দিব, তাকে ব্লাড দিব, তাকে ক্যাথেটার করব, সবকিছু আগের মতোই। ইউটেরিটনিক ড্রাগ দিব, তারপর ভিতরে যদি ইস্যু থেকে থাকে ওটাকে আমরা এক্সপ্লোর বের করে ফেলবো। প্রয়োজন জরুরি আমাদের জন্য। আশা করি তোমরা এগুলো মনে রাখবে। কোনো কোশ্চেন থাকলে দ্রুত করে ফেলো, নেক্সট টিচার সম্ভবত এসে পরবর্তী কার ক্লাস? ইএনটি ক্লাস ম্যাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছেড়ে দিতে। কোনো প্রশ্ন থাকলে করো, তা না হলে চলে যাও, আর ক্লাসে প্রশ্ন করতে পারবে। ক্লাস হয়তো স্যার অপেক্ষা করতেছেন। ঠিক আছে, প্রশ্ন থাকলে করতে পারো, আর না হলে আজকের জন্য আমরা এখানে শেষ করে দেই। ক্লাস করো, আরেকদিন ইনশাআল্লাহ আরেকদিন ক্লাসে
সব বাকিটা পড়াই, মানে এখানে বাকি নাই কিছু, তোমাদের কোশ্চেনের আনসার দিব, বা কিছু যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করবে। সব ক্লাসেই প্রশ্ন করতে পারো, কোনো প্রবলেম নেই, আমি কোশ্চেন করাকে কখনো খারাপ মনে করি না। ঠিক আছে, তাহলে রেখে দেই এখানে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।